প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ব্লগে। এই ব্লগটার নাম বেসিক্যালি সিরিজটার নাম হচ্ছে স্টোরি টেলার, এবং এখানে আমরা আমি মূলত সেটা হচ্ছে যে আপনাদেরকে গল্প পড়ে শোনাই। আজকে আপনাদের জন্য যে গল্পটি আমি নিয়ে এসেছি এটার নাম হচ্ছে নিশীথ রাতের হাসি। অখিল নিয়োগের লেখা এই গল্পটা। চলুন তাহলে শুরু করা যাক, সময় আর ক্ষেপণ না করে। বিন্দু যেন বিদ্যুৎ বেগে এতটা পথ চলে এসেছে। এখানে ট্রেনের কামরায় বসে ভাবতে ওরই অবাক লাগছে। শনিবার কলেজে মাত্র 2 ঘন্টার ক্লাস ছিল। ছুটতে ছুটতে ফিরে এসেছে মেসে। আগে থেকে ম্যাটিনি শোর টিকিট কেনা ছিল। ওথেলো দেখবার একটা সুপরিকল্পিত আয়োজন ছিল বন্ধুদের সঙ্গে। সন্ধেবেলায় ছিল কলেজের প্রীতি সম্মেলন, কিন্তু কোনো কিছুতেই যোগ দেয়া ওর কপালে নেই। ওই যে কাব্যের ভাষায় যাকে বলে বিনা মেঘে বজ্রপাত, সেই জাতীয় একটা বেমক্কা রকম কাণ্ড ঘটে বিন্দুর সবকিছু প্ল্যান ওলটপালট করে দিল। আর সত্যি কথাই তো, দেশ থেকে ওরকম একটা টেলিগ্রাম এলে হাত পা আপনা থেকেই পেটের মধ্যে সিঁধিয়ে যায়। ওর বাবার নাকি শক্ত অসুখ, এক্ষুনি বাড়ি রওনা হতে হবে। টেলিগ্রামটা করেছে ওর পাড়া সম্পর্কের বিনোদ কাকা। সত্যি একটা বাড়াবাড়ি কাণ্ড না হলে বিনোদ কাকা কখনো এভাবে টেলিগ্রাম করে বসতেন না। এই তো সেবার ওর মার সাংঘাতিক বসন্ত হয়েছিল, তবু তিনি বিন্দুকে খবর দিতে দেননি। পাড়ার ছেলেরা পালা করে দেখাশোনা করেছে। বিনোদ কাকা নিজে সব সময় খবরাখবর নিয়েছে, ডাক্তার ডাকা, ঔষধ আনার ব্যবস্থা করেছেন, প্রয়োজন মতো রাত জেগেছেন। তবু ওর পড়ার ক্ষতি হবে বলে কাউকে খবর দেননি। কলেজের ছুটি হলে বাড়ি গিয়ে মাকে দেখে আঁতকে উঠেছিল। সমস্ত মুখে একেবারে বিশ্রী রকমের বসন্তের দাগ হয়েছে। তার মায়ের অমন সুন্দর দুধে আলতার মতো রং, তা যেন জ্বলে কালো হয়ে গিয়েছিল। এই বয়সেও বিন্দু মায়ের বুকে মুখ লুকিয়ে কান্না চেপে রাখতে পারেনি। মা ওর চুলে আঙুল চালিয়ে ঠান্ডা করে বলেছিল, ধুর পাগলা, বুড়ো ছেলে বুঝি এমনি করে কাঁদে? আমি যদি তোর মেয়ে হতাম তো ভাবনার কারণ ছিল। এই বিচ্ছিরি মেয়েকে কিছুতেই বিয়ে দিতে পারতিস না, সারা জীবন গলায় ঝুলিয়ে নিয়ে বেড়াতে হতো। সেদিন মায়ের মুখের হাসিও কিন্তু কান্নার মতো শুনিয়েছিল। গাড়ির দোলানির যেমন বিরাম নেই, ওর ভাবনার তেমনি অন্ত নেই। মাত্র 2খানি ধুতি নিয়ে এসে কিভাবে ছুটে এসেছে, তারপর ঠেলাঠেলি মারামারি করে টিকিট কিনে ট্রেনের কামরায় ঢুকেছে। সে কথা ভাবতে সত্যি অবাক লাগে। এই দিন 2 আগেও তো সে ছোট বোন সিন্ধুর একখানা চিঠি পেয়েছে। তাদের বাড়িতে অসুখ বিসুখের কোনো উল্লেখ নেই, বরঞ্চ বুধি গাই, বাঘা কুকুর, মেনি বিড়াল আর কথা সর্বস্ব কাকাতুয়ার কুশল সংবাদই ছিল। হঠাৎ এই 2 দিনের মধ্যে বাবার এমন কি শক্ত অসুখ হলো, যার জন্য বিনোদ কাকা টেলিগ্রাম করতে বাধ্য হলেন? বিন্দুর মনে শুধু একটা প্রশ্নই উকি ঝুঁকি মারতে লাগলো, বাড়িতে পৌঁছে সে তার বাবাকে দেখবে তো? রেলগাড়ির ধোঁয়ায় ওর ভাবনা চিন্তার সুতিগুলো কেবল যেন জট পাকিয়ে যাচ্ছে। হঠাৎ মনে পড়ল, ছোট বোন সিন্ধুর চিঠিতে আবদার ছিল এবার বাড়ি যাবার সময় চুলের লাল সিল্কের ফিতে নিয়ে যেতে হবে। এত ছোটাছুটিতে কি ছাই মনে থাকে? ভালো কথা, ভালো কথা, একটা স্টেশনে গাড়ি থামলে কোনো ফেরিওয়ালার কাছে নিশ্চয়ই পাওয়া যাবে। কিন্তু ফেরিওয়ালার জন্য অপেক্ষা করতে হলো না। একজন ক্যানভাসার এসে ঢুকলো। তার বাক্সে না আছে এমন কোনো জিনিস নেই। 2টি জিনিস বিন্দু বেছে নিল, সিন্ধুর জন্য লাল সিল্কের ফিতে আর বৌদির জন্য একটি তরল আলতা। ওর এক বৌদি এখন ওদের বাড়িতেই আছেন, তার জন্য কিছু হাতে করে না নিলে সত্যি খারাপ দেখাবে। ক্রমেই রাত গভীর হয়। গাড়ির যাত্রীও একে একে কমতে থাকে। যাদের বাড়ি কলকাতার কাছে তারা সত্যি ভাগ্যবান, এতক্ষণে অনেকে গিয়ে বাড়ি পৌঁছে গেছে। মায়ের হাতের রান্না, গরম মাছের ঝোল,
ভাত নিয়ে খাচ্ছে সঙ্গে সঙ্গে। বিন্দুর খিদে পেয়েছে, কিন্তু কিছুই খেতে ইচ্ছে করছে না। পেছন দিকে হেলান দিয়ে চোখ বুজেছে বিন্দু। গাড়ির ঝাঁকুনিতে মাথাটা ঘড়ির পেন্ডুলামের মতো দুলছে। কামরার ভেতর লোকের কথার কচকচানি বন্ধ হয়ে গেছে। 2-3 জন লোক যা দূরে দূরে বসে আছে তাদেরও চোখ ঢুলে এসেছে। হঠাৎ কানের কাছে কে যেন ফিসফিস করে বলল, আমাদের দেখতে আসছিস খোকা? আমরাও যে তোর জন্য পথ চেয়ে আছি। চমকে উঠল বিন্দু। ঠিক ওর মায়ের গলা। মা ওকে খোকা বলে ডাকেন। না, ও কিছু নয়, হয়তো নিজের অজান্তে মা বাবার কথা বেশি করে ভাবছে, তাই ওরকম কিছু শুনতে পেয়েছে। আরেকটা স্টেশনে গাড়ি থামতে খাবারওয়ালা এলো খাবার বেচতে, কিন্তু কিছু মুখে দিতে মন চায় না। যদিও অনেক রাত্রিরে গাড়ি পৌঁছবে ওদের স্টেশনে, তবু কি জানি কেন বিন্দুর পেটের খিদেকে মোটেই আমলে দিল না। দুপাশে রাশি রাশি অন্ধকার, কোথাও জোনাকির ঝাঁক, নাম না জানা পাখির একটা আওয়াজ, ট্রেনের বাঁশি, ধোঁয়ার একটা উৎকট গন্ধ। এরই ভেতর দিয়ে কখনো ঘুমিয়ে আবার কখনো তন্দ্রাচ্ছন্নভাবে বিন্দু বাকি সময়টা কাটিয়ে দিল। গাড়ি যখন ওদের স্টেশনে গিয়ে পৌঁছলো তখন ঠিক রাত 2টো। এরপর আছে ক্ষেতের আল ধরে মাইলখানিক হাঁটা পথ। দ্বাদশীর চাঁদ মাথার উপর, পুরো জ্যোৎস্না নয়, অথচ বেশ আবছা আবছা ভাব। সেই চাঁদও আবার মাঝে মাঝে হালকা মেঘের সঙ্গে লুকোচুরি খেলছে। মনে হচ্ছে ওই আধখানা চাঁদ কখনো ঘোমটা পড়েছে, আবার কখনো ওড়না সরিয়ে নিচ্ছে। কুয়াশা নয়, অথচ কেমন যেন একটা ঘোলাটে ভাব সারা মাঠখানা জুড়ে। তাড়াতাড়ি যেতে পারবে মনে করে বিন্দু মাঠের মাঝামাঝি ধরে একটা পায়ে হাঁটা পথ দিয়ে এগিয়ে চলল। কিছু দূর চলবার পর ওর মনে হলো কে যেন পেছন পেছন আসছে। তার পায়ের স্পষ্ট আওয়াজ শোনা যাচ্ছে কিনা জোর করে বলা যায় না, কিন্তু বেশ অনুভব করা যায় একটি লোক তাকে অনুসরণ করে এগিয়ে আসছে। দৃষ্টি তার ঠিক ওর পিঠের উপর। ও যদি হঠাৎ থেমে যায় তবে পেছনকার লোকটিও দাঁড়িয়ে পড়ে, কিন্তু তাকালে পরে চোখে পড়ে না। বিন্দু বেশ বুঝতে পারলো যে এত রাত্রিরে একা একা পথ চলছে বলে ওর মনে ভয় বাসা বেঁধেছে। ভয়কে তাড়াবার ওষুধ বিন্দুর জানা আছে। সে বিকট গলা ছেড়ে গান ধরল। সুকণ্ঠ বলে বিন্দুর খানিকটা সুনাম ছিল, কিন্তু আজ একই কাণ্ড ঘটছে। গলাটা মাঝে মাঝে বন্ধ হয়ে আসছে কেন? মনে হচ্ছে বেশ খানিকটা শ্লেষ্মা জমেছে কণ্ঠনালীর ভেতরে, কিছুতেই সেটাকে দূর করা যাচ্ছে না। গলা খুলে গান গাইতে পারলে আর ভয়টা কোথায়, কিন্তু কিছুতেই সে গলাটা আগের মতো হালকা করতে পারছে না। যাই হোক, থামা আর চলা, গান গাওয়া আর কান পেতে কিছু শোনা, এইভাবে মাঠটাকে পেরোনো গেল। ওই তো সামনে গাঙ্গুলিদের নাটমন্দির আর ধানের গোলা। ওরই পাশ দিয়ে গ্রামে ঢুকতে হয়। সেখান থেকে ওদের বাড়ি আর বেশি দূরের পথ নয়। একেবারে চেনা অঞ্চলে এসে পড়েছে, তাই গলার গুনগুনানি বন্ধ করে দিল বিন্দু। এই তো ওদের বাড়ি দেখা যাচ্ছে। বাড়ির ঠিক সামনেই সদর রাস্তার উপর সেই প্রকাণ্ড তেঁতুল গাছটি। কিন্তু কি গুমোট পড়েছে আজ, গাছের পাতাটি অবধি নড়ছে না। তাহলে এবার পথের শেষ? আগ্রহ আর উৎকণ্ঠা নিয়ে এগিয়ে যায় সে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। তাহলে আগামী ব্লগে আমরা নিশীথ রাতের হাসি শেষ করব। আশা করি আপনাদের ভালো লাগছে এবং ভালো লাগবে। সবাই সঙ্গেই থাকুন। ধন্যবাদ। একেবারে চেনা অঞ্চলে এসে পড়েছে, তাই গলার গুনগুনানি বন্ধ করে দিল বিন্দু। এই তো ওদের বাড়ি দেখা যাচ্ছে। বাড়ির ঠিক সামনেই সদর রাস্তার উপর সেই প্রকাণ্ড তেঁতুল গাছটি।
কিন্তু কি গুমোট পড়েছে আজ, গাছের পাতাটি অবধি নড়ছে না। তাহলে এবার পথের শেষ। আগ্রহ আর উৎকণ্ঠা নিয়ে এগিয়ে যায় সে। স্বাগতম বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে। আমরা এর আগের পর্বে আপনাদেরকে শোনাচ্ছিলাম নিশীথ রাতের হাসি, অখিল নিয়োগীর লেখা এই গল্পটি, অবশ্যই ভূতের গল্প। আমরা যেখানে শেষ করেছিলাম তার একটু রিক্যাপ করি। বিন্দু কলকাতার শহরে পড়ে, কলেজে হঠাৎ করেই তার কাছে একটা টেলিগ্রাম আসে। তার গ্রামের এক সম্পর্কের চাচা তিনি লিখেন যে তার বাবা খুব অসুস্থ, তাকে দ্রুত বাড়ি আসতে হবে। এবং সে এই টেলিগ্রাম পেয়ে হন্তদন্ত হয়ে বাড়ির পথে রওনা দেয় ট্রেনে করে, এবং নানান কিছু ভাবতে থাকে। ট্রেন থেকে নেমে সে যখন হাঁটতে থাকে তখন হঠাৎ করে তার মনে হয়, তখন রাত 2টোর মতো বাজে, যে কেউ একজন তাকে ফলো করছে পেছন থেকে। এবং সে যখনই দাঁড়িয়ে যায়, সেই ছায়ামূর্তিটির মতো ব্যাপারটাও তার সঙ্গে দাঁড়িয়ে যায়। সে ঘুরে আর সেটাকে দেখে না। তো এমন করতে করতে সে বাড়ির প্রায় উপকণ্ঠে চলে আসে, এবং তাদের বাড়ির সামনে একটা প্রকাণ্ড তেঁতুল গাছ ছিল। সে দূর থেকে তেঁতুল গাছটা দেখতে পায়। চলুন আজকে বাকি গল্পটা শেষ করি, শুরু করা যাক। একই কাণ্ড, তেঁতুল গাছটার ঠিক নিচে, যেখানে ছায়াটি বেশ ঘন হয়ে জমাট বেঁধেছে, সেখানে দাঁড়িয়ে আছেন ওর বাবা, হাতে সেই বাঁধানো লাঠিটা। ওর উপরই দেহের ভর রেখে ওর বাবা এক দৃষ্টিতে তারই দিকে তাকিয়ে রয়েছে। ভারী অবাক হয়ে গেল বিন্দু, ছুটে গেল ওর কাছে, বললে, আপনি এত রাত্রিরে এখানে দাঁড়িয়ে কেন? আপনার অসুখের টেলিগ্রাম পেয়েই তো আমি ছুটতে ছুটতে আসছি। তা আমি জানি বাবা, বিনোদের যেমন কাণ্ড, সামান্য কি একটু অসুখ করেছে আর অমনি তোর বিনোদ কাকা এক টেলিগ্রাম করে বসলো। আমরা সবাই ভেবে বাঁচি না, আজ তুই যে ছুটতে ছুটতে আসছিস সে তো জানাই কথা। সেই সন্ধ্যে থেকে তোর মার মুখে আর অন্য কোনো কথা নেই। খোকা নিশ্চয়ই আসছে আজ আমাদের দেখতে, তাই তো আগ বাড়িয়ে তোকে নিতে এসেছি। ওর বাবার কথা শুনে ভারী রাগ করলো বিন্দু। উত্তর দিল, আপনারা তো কম বাড়াবাড়ি নয়। আমি আসছি তাই বলে আপনি এত রাত্রিরে অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন? অসুস্থ শরীর, একটা লণ্ঠনও তো হাতে করে আনতে হয়। না না, আবার লণ্ঠন কিসের জন্য? এই তো দিব্যি আবছা চাঁদের আলো, পথ চলতে কোনো অসুবিধে হয় না। বিন্দু ব্যস্ত হয়ে বলল, না না, এত রাত্রিরে আপনার ঘরের বাইরে বের হওয়া একেবারেই উচিত হয়নি বাবা। চলুন, আপনাকে আমি ধরে নিয়ে যাচ্ছি। বাবা আঁতকে উঠে বলল, না না, আমায় ধরে নিয়ে যেতে হবে না। বাতের ব্যথায় এমন কষ্ট পাচ্ছি বাবা যে কেউ গায়ে আঙুল ঠেকালে মনে হয় হাড়গুলো কনকন করে উঠল। চল, তোর মা ভারী ব্যস্ত হয়ে আছে, আমি আমার লাঠি নিয়ে ঠকঠক করতে করতে দিব্যি যেতে পারবো। মাকে দেখবার জন্য বিন্দু ছুটে বাড়ির ভেতর চলে গেল। যাক, যার অসুখের কথা শুনে ভাবনার অন্ত ছিল না, তার সঙ্গে তো আগেই দেখা হয়ে গেল। মা ওরই অপেক্ষায় শোবার ঘরের দাওয়ায় বসেছিলেন। বললেন, বসবি? আয়, রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? না না, কষ্ট আর কি, টেলিগ্রাম পেয়েই তাড়াতাড়ি ছুটে আসতে হলো, তাই তোমার শাড়ি আনতে পারিনি। তাতে আর কি হয়েছে, এখন আর আমার শাড়ির দরকার নেই। আমার গয়নাগুলি একটা ন্যাকড়ার পুটলিতে বেঁধে চালের জালার মধ্যে গুজে রেখে দিয়েছি। কলকাতায় নিয়ে যাস, আমার বৌমা এলে তার হাতে দিস। বিন্দু বিরক্ত হয়ে উত্তর দিল, কি আজে বাজে কথা বলছো মা? তোমার গয়না আমি কলকাতায় নিয়ে যাব কেন? কিন্তু আমার যে ভয়ানক খিদা পেয়েছে, ঘরে কিছু নেই, চিড়ে, মুরকি, নারকেলের নাড়ু। মা খুশি হয়ে বললেন, খাবি? তাই বল না, তুই যা যা ভাবছিস দেব। ও বৌমা, এই দাওয়াতে বিন্দুর একটা ঠাই করে দাও। কেন মা, ঘরের ভেতর খাবো না?
বৌদি, সিন্ধু পোড়ামুখী কোথায় গেল? আলো জ্বালতে বলো না ওদের, ভালো করে তোমার মুখ দেখতে পাচ্ছি না। মা উত্তর দিলেন, আজ ঘরে একটুও কেরোসিন নেই রে বাবা। ওদের যেমন সংসার করা, আগে থেকে কিছুতেই বলে না। তা আজকের মতো এই দাওয়াতে বসেই খেয়ে নাও, চাঁদের আলো আছে, অসুবিধে হবে না। হঠাৎ তাকিয়ে দেখে বৌদি ওর সামনে দাঁড়িয়ে, নানা রকম তরকারি, ভাত, ডাল সব আসন করে সাজানো। এত সব খাবার বৌদি আনলো কখন? মায়ের সঙ্গে গল্প করতে গিয়ে এদিকে খেয়ালই করেনি। কিন্তু বৌদির মুখে এত বড় ঘুমটা কেন? বিন্দু সুটকেস থেকে আলতাটি বের করে বলল, বৌদি, এ তোমার তরল আলতা। বৌদি মৃদু স্বরে উত্তর দিল, ওই দাওয়ার উপরই রাখো ঠাকুরপো, আমি পরে এসে তুলে রাখবো ক্ষণ। মা বললেন, আর দেরি করিস নে, এবার খেতে বস। বিন্দুর সত্যি খুব খিদে পেয়েছিল, আর দ্বিরুক্তি না করে আসনের উপর গিয়ে বসলো। তারপর অবাক হয়ে বলল, এ তুমি করেছো কি মা? আমি যা যা ভালোবাসি সব রান্না করে বসে আছো। বাড়িতে এমন অসুখ বিসুখ চলছে, তোমার নিজের শরীরটাও তো তেমন ভালো দেখছি না, তার মধ্যে এত রান্না করলে কখন? মা ধমক দিয়ে উঠলেন, তুই কথা বলবি না খাবি? আমি কিন্তু খুব বেশিক্ষণ আর বসতে পারবো না। কেন, তোমার শরীরটা খারাপ লাগছে বুঝি? তাহলে তুমি আর রাত করো না, শুয়ে পড়োগে। ওর বাবার খক খক কাশি পেছনে শোনা গেল। তাকিয়ে দেখলো তিনিও দাওয়ার উপর এসে বসেছেন। বিন্দু বলল, আপনি শুয়ে পড়ুন বাবা, আবার রাত জেগে অসুখ বেড়ে যাবে। না না, তোর সঙ্গে জরুরি কয়টা কথা রয়েছে রে। হাঁপাতে হাঁপাতে ওর বাবা উত্তর দিল। বিন্দু বিরক্ত হয়ে উত্তর দিল, কথা তো আর পালিয়ে যাচ্ছে না বাবা, কাল সকালে ধীরে সুস্থে শোনা যাবে। ওর বাবা কোনো অনুরোধই শুনলেন না, চুপচাপ দাওয়ার উপর বসে কেবলই মাথা নাড়তে লাগলেন। বিন্দু বুঝলো তার খাওয়া শেষ না হলে কেউই নড়ছে না, তাই তাড়াতাড়ি ভাত ভেঙে নিল। তারপর বললে, সত্যি তুমি কি কাণ্ড করেছো বলো তো মা? আমি যা যা খেতে ভালোবাসি সব জুটিয়েছ একসঙ্গে। ঢেঁকি শাক, ছাঁচি কুমড়োর তরকারি, এরোচের ডালনা, আমাদের পুকুরের মাছ বুঝি, ঘরের পাতা দই, পায়েস, তোমার হাতে তৈরি ছানার সন্দেশ। তুমি কি শেষ খাওয়া খাওয়াচ্ছ নাকি আমাকে? মা বলে উঠলেন, ষাট ষাট, ও কথা বলতে নেই। ওদিকে বাবাও যেন অধৈর্য হয়ে উঠলেন। আমার কথাগুলি আগে মন দিয়ে শোন। এ পাড়ার শিকদার বাড়ির ত্রৈলোক্য শিকদার দিন 15 আগে 105 টাকা ধার নিয়েছে। কোনো লেখাপড়া নেই। ওর বাবার শ্রাদ্ধে হঠাৎ আটকা পড়ে গিয়েছিল, সিন্দুক থেকে টাকাটা বের করে দিলাম, খেয়াল রাখিস, ভুলে যাসনে যেন। হেসে উঠে বিন্দু জবাব দিল, ওসব টাকা করেই আপনি খেয়াল রাখুন গে। আমি কোনোদিন খেয়াল রেখেছি? না আমাকে কখনো খেয়াল রাখতে বলেছেন? না রে না, অমন করে কথাটা হেসে উড়িয়ে দিস নে, পরে বুঝতে পারবি সব। এমন সময় সিন্ধু এসে হাজির হলো, কিন্তু ওকে ঘরের ভেতর থেকে কিংবা দাওয়া ধরে হেঁটে আসতে দেখলো না বিন্দু। ও যেন একেবারে মাটি ফুঁড়ে বেরোলো। সবই যেন আজ অদ্ভুত লাগছে বিন্দুর। মা বাবার কথা, বৌদির ব্যবহার, সিন্ধুর কাণ্ড। এই কটি দিনে কি সবাই বদলে গেল? বিন্দু বলল, সিন্ধু, আমাদের বাগানে যে গন্ধ লেবু গাছ আছে, এটি লেবু নিয়ে আয় না, ডাল দিয়ে খাই। কথা বলার সঙ্গে সঙ্গে সিন্ধু হাতের মুঠোর ভেতর থেকে 2 টুকরো লেবু বের করে ওর পাতে ফেলে দিল। বিন্দু অবাক হয়ে গেল বোনের কাণ্ড দেখে। সিন্ধু বললে, দাদা, আমার সেই লাল সিল্কের ফিতে তুমি আনুনি বুঝি? বিন্দু জবাব দিল, এনেছি রে পোড়ামুখী, এনেছি, এই নে। বা হাত দিয়ে পকেট থেকে বের করে সে ওর হাতে দিল। কিন্তু সিন্ধু প্রবল আগ্রহে দাদার হাত থেকে সেটা ছিনিয়ে নিল না। দাওয়ার উপর রাখ, আমি এই এলুম বলে। বিন্দু তাকিয়ে দেখে সিন্ধু আর সেখানে দাঁড়িয়ে নেই। ওকে কোনো প্রশ্ন করবার ফুরসুত না দিয়ে হঠাৎ মা বলে উঠল, গায়ের লোক অনেক পরামর্শ দেবে তোকে, কারো কথা শুনিসনি। খুব অল্প খরচে কাজ সারবি, ভবিষ্যৎ ভেবে সব সময় চলতে হবে তোকে। বিন্দু খেতে খেতে মুখ তুলে বলল, কি আবল তাবল বকছো মা? আমি ভবিষ্যৎ ভেবে চলবো তো তোমরা মাথার উপর রয়েছো কেন? বাবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোড়ন কাটলেন।
আর বাবা কবে আছি কবে নেই সেজন্য তো তোকে গোটা কয়েক কথা বলে যেতে চাই সময় থাকতে। ওই যে নন্দীরা রয়েছে আমাদের আমবাগানের পশ্চিমে, ওদের ইচ্ছে আমাদের আমবাগানটাকে হাত করবার। অনেক লোভ দেখাবে তোকে, কিছুতেই রাজি হোস নে খোকা। এই বাগান তোর ঠাকুরদা নিজ হাতে তৈরি করে গেছেন। আমি ছোটবেলায় ওখানে আম কুড়িয়েছি, তুই কুড়িয়েছিস, আবার তোর ছেলেমেয়েরাও কুড়াবে। বললেন, আর দেখ আমার যে দেখুন হাসি সই আছে, ওর মেয়েকে বিয়ে করবি। আমি এতদিন কাউকে বলিনি, কিন্তু তাকে যে কথা দেয়া আছে, তুই মায়ের শেষ কথা রাখবি তো খোকা? বাবা বললেন, খুব বেশি সময় তো আর হাতে নেই বাবা, সবচাইতে যে দরকারি কথা সেটা আগে বলিনি। আমাদের তুলসী মঞ্চ, তার তলায় আছে দুটি পেতলের ঘড়া, একেবারে মোহর ভর্তি। বংশ পরম্পরায় এ আমাদের সম্পত্তি, কাক পক্ষীকে কেউ জানে না, আজ তোকে বলে গেলাম। বাবা মায়ের কাছ থেকে এ জাতীয় বৈষয়িক কথা বিন্দু কোনোদিন শোনেনি, তাই সে ভারী হকচকিত হয়ে গেল। ঘরের চারপাশে কিরকম ছমছমে ভাব, মনে হচ্ছে আরো যেন অনেকে আছে। তারা সব ফিস ফিস করে কথা বলছে। একটা কালো বাদুর বিন্দুর মাথার উপর দিয়ে উড়ে গেল। হঠাৎ গোয়াল ঘরের পেছনে একটা বেড়াল ডেকে উঠল। বিন্দু এতক্ষণ লক্ষ্য করেনি। উঠোনের দিকে নজর পড়তেই দেখে ওখানে এত জঞ্জাল জমে আছে কেন? এতগুলো দড়ি, ময়লা ন্যাকড়া, কলা গাছ, শূন্য ভার, কি এসব? কতগুলো করি ছড়ানো সিঁড়ির ধারে। হঠাৎ খাওয়া বন্ধ করে গেলাসে হাত ধুয়ে নিল বিন্দু। বলল, মা, বাবা, ব্যাপার কি খুলে বলো তো? তোমরা কিভাবে কথা বলছো আমি কিছুই বুঝতে পারছি না। এত ফাঁকে ফাঁকে রয়েছো কেন তোমরা? সিন্ধুটা অমন পালিয়ে বেড়াচ্ছে কেন? এই জন্য সবটাই হেয়ালি। এই বলে সে পকেট থেকে একটা টর্চ বের করে জ্বালাতেই চারদিক থেকে একটা বিকট হাহা আর হিহি শব্দ ভেসে এলো। তাকিয়ে দেখে সে কোথায় তার মা আর কোথায় বাবা। বৌদির জন্য আনা আলতাটা গড়িয়ে পড়েছে দাওয়ায়, আর সিন্দুর সিল্কের ফিতাটা হাওয়ায় উঠছে এদিক ওদিক। সেই বুক ফাটা হাসির শব্দ তখনও আশপাশ থেকে মিলিয়ে যায়নি। বিন্দু ডাকলো, মা, বাবা। আড়াল থেকে মায়ের গলার আওয়াজ পাওয়া গেল, ভয় পাসনে বিন্দু, ওসব কিছু নয়। এখনো আরো সব বাইরে দুষ্ট লোক আছে কিনা? এমন সময় বিনোদ কাকার হাঁক শোনা গেল, ওরে বিন্দু, আমি আসছি, ভয় নেই, ভয় নেই। লণ্ঠন হাতে ছুটতে ছুটতে বিনোদ কাকা এসে পাশে দাঁড়ালেন। ভয়ে আর উত্তেজনায় তিনি হাঁপাচ্ছেন। বিন্দু শুধল, কি ব্যাপার বলো তো বিনোদ কাকা, আমি তো কিছুই বুঝতে পারছি নে। মা, বাবা। ওকে থামিয়ে দিয়ে বিনোদ কাকা অস্ফুট কণ্ঠে বললেন, আমারই ভুল হয়ে গেছে রে বিন্দু, আমারই স্টেশনে যাওয়া উচিত ছিল। এবার বিন্দু তার কাকার ডান হাতখানা জড়িয়ে ধরে বুক ফাটা চিৎকার করে শুধল, কাকা, কি হয়েছে আমায় খুলে বলো। বিনোদ কাকা ধরা গলায় জবাব দিলেন, কলেরায় একদিনের মধ্যে সবাই চলে গেল রে, আমি কিছুই করতে পারলাম না, কোন মুখে তোকে এই খবর দেব। মাথার উপর সেই কালো বাদুরটা এবার ডানা ঝাপটিয়ে উঠল, আস্তা করে কেঁদে উঠল একটি কুকুর। বিন্দু সেই দাওয়ার দিকে আবার তাকালো, যেখানে তার মা বসেছিলেন, বাবা কথা কইছিলেন। তারপর হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ধাক্কা লেগে বিনোদ কাকার হাটের লণ্ঠনটা পড়ে গিয়ে নিভে গেল। আবার সেই অন্ধকার, সঙ্গে সঙ্গে বহু কণ্ঠের সেই খিলখিল আর অট্ট হাসি। বাহাতি রাস্তা ভালো নয়, কিন্তু দৈর্ঘ্যে ছোট, সুতরাং বাহাতি রাস্তা দিয়ে যাওয়াই ভালো।
হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমার এই নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকেই অনেক রিকোয়েস্ট করেছেন, হরর সেগমেন্টের কথা বলেছেন যে হরর সেগমেন্টটা যেন আমি শুরু করি আমার এই ব্লগে। তবে যেটা হয়ে গেছে সেটা নিয়ে আসলে আর নতুন করে ওই রকম ইচ্ছা হয়নি, যার জন্য এতদিন দেরি করেছি। তবে আমি ভেবেছি যে এখন থেকে আপনাদেরকে চমৎকার কিছু গল্প পড়ে শোনাবো। দ্রোহের গল্প, সেটা হতে পারে সংগ্রামের গল্প, ভালোবাসার গল্প, কিংবা ভূতের গল্প। যে গল্পগুলি আমাকে প্রচণ্ডভাবে প্রভাবিত করেছে বা যে গল্পগুলি পড়ে আমি বড় হয়েছি, এমন কিছু গল্প আপনাদেরকে পড়ে শোনাবো। আজকে আপনাদের যে গল্পটা আমি শোনাবো, ইনফ্যাক্ট যে বইটা, যে গল্পগুলি পড়ে আমি হরর সেগমেন্টের প্রতি উৎসাহিত হয়েছিলাম বা তৈরি করেছিলাম, সেখান থেকে একটা গল্প পড়ে শোনাবো আপনাদের। কামিনী, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা ছোট গল্প। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। স্টেশনে ট্রেন থামিতেই হ্যাট কোট পরা শরনাথবাবু নামিয়া পড়িলেন। স্টেশনটি ছোট, তাহার সংলগ্ন জনপদটি বিস্তীর্ণ নয়। ট্রেন 2 মিনিট থামিয়া চলিয়া গেল। শরনাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর। সম্প্রতি এদিকটার গ্রামাঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিস খুলিয়াছে। শরনাথ বাবু সেগুলি পরিদর্শন করিতে আসিয়াছেন। ইতিপূর্বে তিনি এদিকে কখনোই আসেন নাই। ছোট সুটকেসটি হাতে লইয়া তিনি স্টেশন হইতে বাহির হইলেন। সঙ্গে অন্য কোনো লটবহর নাই। সুটকেসের মধ্যে আছে এক সেট প্যান্টালুন, ধুতি, গামছা, সাবান, দাঁত মাজিবার বুরুশ ইত্যাদি। স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছেই। ডাক এবং তার দুইই আছে, কিন্তু সবই শহরের অনুপাতে। একজন পোস্টমাস্টার, একজন কেরানি, 2 জন পিয়ন। পোস্ট অফিসের পশ্চাৎভাগে পোস্টমাস্টার সপরিবারে বাস করেন। বেলা আন্দাজ 11টার সময় শরনাথবাবু পোস্ট অফিসে আসিয়া নিজের পরিচয় দিলেন। পোস্টমাস্টার খাতির করিয়া তাহাকে ভিতরে লইয়া গেলেন। দ্বিপ্রহরে আহারাদির ব্যবস্থা পোস্টমাস্টার বাবুর বাসাতেই হইল। মধ্যাহ্ন ভোজনের পর সুরনাথবাবু ঘণ্টাখানেক বিশ্রাম করিলেন। তারপর আবার ধরাচূড়া পড়িয়া যাত্রার জন্য প্রস্তুত হইলেন। ইতিমধ্যে তিনি খবর লইয়াছেন যে 3টি পোস্ট অফিস পরিদর্শনে তিনি যাইবেন, তাহার মধ্যে সবচেয়ে নিকটবর্তী সেটি এখান থেকে প্রায় 12 মাইল দূরে। কাঁচা পাকা রাস্তা আছে। সুরনাথ তার পিয়নের সাইকেলটি ধার লইয়াছেন। আজ সন্ধ্যার সময় উদ্দিষ্ট গ্রামে গিয়ে তিনি পৌঁছবেন। কাল সকালে সেখানকার পোস্ট অফিস তদারক করিয়া সন্ধ্যার পূর্বে আবার ফিরিয়া আসিবেন। তারপর আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করিবেন। সাইকেলের পশ্চাৎভাগে ছোট সুটকেসটি বাঁধিয়া সুরনাথ তাহাতে আহরণের উদ্যোগ করিলে পোস্টমাস্টার বলিলেন, এখান থেকে মাইল 5-6 দূরে রাস্তা 2 ফাঁক হয়ে গেছে। ডানহাতি রাস্তা দিয়ে গেলে একটু ঘুর পড়ে বটে, কিন্তু আপনি ওই রাস্তা দিয়েই যাবেন। সুরনাথ জিজ্ঞেস করিলেন, কেন? বাঁহাতি রাস্তাটা কি দোষ করেছে? পোস্টমাস্টার বলিলেন, ও রাস্তাটা ভালো নয়। সাইকেল আহরণ করিয়া সুরনাথ বাহির হইয়া পড়িলেন। কয়েক মিনিটের মধ্যেই তিনি শহরের এলাকা পার হইলেন। তারপর অবারিত মুক্ত দেশ। দেশটা বর্ণসংকর। অবিমিশ্রিত পলিমাটি নয়, আবার নির্জল মরুকান্তরও নয়। স্থানে স্থানে ঘন বন আছে, কোথাও নিস্তরু পাদপশিলা ভূমি, কোথাও নরম মাটির বক্ষ বিদীর্ণ করিয়া রুক্ষ পাথরের ঢিবি মাথা তুলিয়াছে। এই বিচিত্র ভূমির উপর দিয়া নির্জন পথটি আঁকাইয়া বাঁকাইয়া চলিয়াছে। আকাশে পৌষ মাসের স্নিগ্ধ সূর্য, বাতাসে আতপ্ত আরাম। সুরনাথ প্রফুল্ল মনে মন্থর গতিতে চলিয়াছেন। মাত্র 12-14 মাইল পথ সাইকেলে যাইতে কতই বা সময় লাগিবে? সুরনাথের বয়স 40 বছর। মধ্যমাকৃতির দৃঢ় শরীর, মুখশ্রী মোটের উপর সুদর্শন। তিনি বিপত্নিক। বছর 3 আগে স্ত্রী বিয়োগ হইয়াছে। আবার বিবাহের প্রয়োজন তিনি মাঝে মাঝে অনুভব করেন, কিন্তু বিপত্নিকের ফলে যে ক্ষণিক স্বাধীনতাটুকু লাভ করিয়াছেন, তাহা বিসর্জন দিতে মন চাহিতেছে না। তিনি যখন 6 মাইল দূরস্থ পথের ত্রিভুজে পৌঁছলেন, তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুলিয়া পড়িয়াছে। সম্মুখে 2টি পথ ক্রমশ বাঁকা হইতে হইতে ধনুকের মতো বাঁকাইয়া গিয়াছে। মাঝখানে উঁচু জমি, তাহার উপর তাল খেজুরের গাছ মাথা তুলিয়াছে। হঠাৎ কোথা হইতে ক্ষুদ্র একখণ্ড কালো মেঘ আসিয়া সূর্যকে ঢাকিয়া দিল। চারিদিকে অস্পষ্ট ছায়াচ্ছন্ন হইয়া গেল।
সুরনাথ পথের সন্ধিস্থলে সাইকেল হইতে নামিলেন। আশপাশে নিকটে দূরে জনমানব নাই, আকাশ নির্মল, কেবল সূর্যের মুখের উপর এক টুকরো মেঘ লাগিয়া আছে, যেন সূর্য মুখোশ পরিয়াছে। সুরনাথ একটু চিন্তা করিলেন, এখনো ৬-৭ মাইল পথ বাকি, আধ ঘন্টার মধ্যে সূর্য অস্ত যাইবে। অন্ধকার হইবার পূর্বে যদি গন্তব্যস্থানে পৌঁছাইতে না পারেন তাহলে দিকভ্রান্ত হইবার সম্ভাবনা। পোস্টমাস্টার বলিয়াছেন বাহাতি রাস্তা ভালো নয়, কিন্তু দৈর্ঘ্যে ছোট, সুতরাং বাহাতি রাস্তা দিয়ে যাওয়াই ভালো। সুরনাথ সাইকেলে চড়িয়া বাহাতি রাস্তা ধরিলেন। পোস্টমাস্টার মিথ্যা বলেন নাই, পথ অসমতল ও প্রস্তরাকীর্ণ, কিন্তু সাবধানে চলিলে আছাড় খাইবার ভয় নাই। সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালাইলেন। সূর্যের মুখ হইতে মেঘ কিন্তু নড়িল না, মনে হইল মুখে মুখোশ আটিয়া সূর্যদেব অস্ত যাইবেন। মিনিট ২০ সাইকেল চালাইবার পর সুরনাথের সামনে একটি দৃশ্য দেখিয়া আশান্বিত হইয়া উঠিলেন। অস্পষ্ট আলোতে মনে হইল যেন রাস্তার দুধারে ছোট ছোট কুটির দেখা যাইতেছে, দু একটা আবছা মূর্তি যেন সঞ্চারণ করিয়া বেড়াইতেছে। আরও কিছু দূর অগ্রসর হবার পর পাশের দিকে চোখ ফিরাইয়া সুরনাথ ব্রেক কষিলেন। একটি ছোট মাটির কুটির যেন মন্ত্র বলে রাস্তার পাশে আসিয়া দাঁড়াইয়াছে। আশপাশে অন্য কোনো কুটিরের দেখা যায় না। এই কুটিরটি যেন গ্রামের প্রবেশের মুখে প্রহরীর মতো দাঁড়াইয়া আছে। সুরনাথ রাস্তার ধারে যেখানে সাইকেল হইতে নামিলেন সেখান হইতে ৩ গজ দূরে কুটিরের দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়া একটি যুবতী বসিয়া আছে। সুরনাথের চোখের সহিত তাহার চোখ চুম্বুকের মতো আবদ্ধ হইয়া গেল। চাষার মেয়ে, গায়ের রং মাজা পিতলের মতো পিতাব, দেহে যৌবনের প্রাচুর্য ফাটিয়া পড়িতেছে, মুখের ডৌল দৃঢ়, তাহাতে প্রগলভতার সমাবেশ। মাথার অযত্ন বিন্যস্ত চুলের প্রান্তে একটি পিঙ্গলতার আভাস, চোখের তারা বড় বড়। পরিধানে কেবল একটি কাস্তাপার শাড়ি, অলংকার নাই। সধবা কি বিধবা কি কুমারী বোঝা যায় না। তার দিকে কিছুক্ষণ চাহিয়া থাকিলে মনে হয় যেন আগুন রাঙা চুল্লির দিকে চাহিয়া আছি। হ্যাঁ গো, তুমি কোথায় যাবে? যুবতী প্রশ্ন করিল। দাঁতগুলি কুন্দ শুভ্র, গলার স্বর গভীর ও ভরাট, কিন্তু কথা বলিবার ভঙ্গিমা গ্রাম্য। সুরনাথের বুকের মধ্যে ধক করিয়া উঠিল। আজ এ পর্যন্তই। আশা করি পরের অংশটুকু আপনারা পরবর্তী ব্লগে পাবেন। তবে কেমন লাগছে এটি আপনারা জানাবেন, এর উপরে নির্ভর করবে এটা আমি কন্টিনিউ করবো কিনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে আমার এই ব্লগে। আমরা শুরু করেছি আমাদের এই নতুন ব্লগের সেগমেন্ট। আপনাদেরকে শোনাচ্ছিলাম কামিনী, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কামিনী। আমরা যেখানে গত পর্বে থেমেছিলাম সেটি হচ্ছে যে পোস্টমাস্টার শরণাথ বাবু তিনি এসেছেন। বেসিক্যালি তিনি পোস্টমাস্টার নয়, তিনি পোস্টাল ইন্সপেক্টর। তিনি এসেছেন পোস্ট অফিসগুলো ইন্সপেকশন করতে, এবং তিনি রওনা দিয়েছিলেন একটি পোস্ট অফিসে যাওয়ার জন্য, যেটি শহর থেকে ১২ মাইলের মতো পথ দূরে। এবং তাকে বলা হয়েছিল যে ৬ মাইল যাওয়ার পর রাস্তাটা দুদিকে বাঁকা হয়ে গেছে, বাঁহাতি রাস্তাটা ভালো নয়, সেজন্য ডানহাতি রাস্তা দিয়ে যায়। কিন্তু যেহেতু সন্ধ্যা ঘনিয়ে এসেছিল সে বাঁহাতি রাস্তা ধরেছিল, এবং এই বাঁহাতি রাস্তাতেই হঠাৎ করে একটা কুটিরের দেখা পান, যে কুটিরের দাওয়ায় একটি মেয়ে বসে আছেন। এই পর্যন্ত আমরা
গত পর্বে আপনাদেরকে শুনিয়েছিলাম। এই পর্বে তার পরের অংশটুকু শোনাচ্ছি। চলুন শুরু করা যাক। হ্যাঁ গো, তুমি কোথায় যাবে? যুবতী প্রশ্ন করিল। দাঁতগুলি কুন্দ শুভ্র, গলার স্বর গভীর ও ভরাট, কিন্তু কথা বলিবার ভঙ্গিমা গ্রাম্য। সুরনাথের বুকের মধ্যে ধকধক করিয়া উঠিল। দীর্ঘকালের অন্নভ্যস্ত একটা অন্ধ আবেগের স্বাদ তিনি অনুভব করিলেন। কিন্তু তিনি লঘুচেতা লোক নন। সবলে আত্মসংযম করিয়া বলিলেন, রতনপুর। যুবতী দাওয়ার কিনারায় পা ঝুলাইয়া বসিয়া মুক্ত কণ্ঠে হাসিয়া উঠিল। তাহার হাসিতে প্রগল্ভতা ছাড়াও এমন কিছু আছে যাহা পুরুষের স্নায়ু শিরায় আগুন ধরাইয়া দিতে পারে। শেষে হাসি থামাইয়া সে বলিল, রতনপুর যে অনেক দূর, যেতে যেতে রাত হয়ে যাবে, পৌঁছাতে পারবে না। সুরনাথ রাস্তার দিকে চাহিলেন। দূর হইতে যে গ্রামের আভাস পাইয়াছিলেন, সন্ধ্যার ছায়ায় তাহা মিলাইয়া গিয়াছে। তিনি উদ্বিগ্ন স্বরে বললেন, তাহলে গ্রামে কি কোথাও থাকার জায়গা আছে? এখানেই থাকো না। সুরনাথ চকিত চক্ষে যুবতীর দিকে চাহিলেন। যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান, আরো কত রহস্যময় ইঙ্গিত। সুরনাথের বুকের মধ্যে রক্ত তোলপাড় করিয়া উঠিল। তিনি শরীর শক্ত করিয়া নিজেকে সংবরণ করিলেন। একটু সংখলিত স্বরে বলিলেন, বাড়ির পুরুষেরা কোথায়? যুবতী দূরের দিকে বাহু প্রসারিত করিয়া বলিল, তারা মাঠে গেছে, সারা রাত ধান পাহারা দেবে। মাঠে ধান পেকেছে, পাহারা না দিলে চোরে চুরি করিয়া নিয়ে যাবে। সুরনাথের কণ্ঠের মধ্যে একটা সংকোচ অনুভব করিলেন। বলিলেন, তা যদি অসুবিধা না হয় এখানেই থাকব? যুবতী দশন ছটা বিকীর্ণ করিয়া হাসিল। প্রায় অন্ধকারে তাহার হাসিটা তড়িৎ দীপালির মতো ঝলকাইয়া উঠিল। সে বলিল, তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো, আমি আসছি। যুবতী ঘরে প্রবেশ করিল। একটি মাদুর আনিয়া দাওয়ার এক পাশে পাতিয়া দিল। এক ঘটি জল ও গামছা খুঁটির পাশে রাখিয়া দিল। হাত মুখ ধোও, চা খাবে তো? আমি এখনই তৈরি করে আনছি। যুবতী ঘরের মধ্যে চলিয়া গেল। সুরনাথ হাত মুখ ধুইয়া মাদুরে বসিলেন। ঘরে প্রদীপ জ্বলিয়া উঠিল। আলোর পীতবর্ণ ধারা দাওয়ার উপর আসিয়া পড়িল। বাহিরে নিরন্দ্র অন্ধকার, চরাচর গ্রাস করিয়া লইয়াছে। সুরনাথ বসিয়া চিন্তা করিতে লাগিলেন। তাহার মানসিক অবস্থা বর্ণনা আবশ্যক। বাধ্য সরাহত মৃগ, বহ্নি মুখ বিবুক্ষ পতঙ্গের মানসিক অবস্থা কে কবে বিবৃত করিয়াছে। এই নাও চা। চা এনেছি। চা হাতে নিতে গিয়া আঙুলে আঙুলে একটুখানি ছোঁয়াছুঁই হইল। আমি রান্না চড়াতে চললুম। সুরনাথ ক্ষীণ স্বরে আপত্তি তুলিলেন, আমার জন্য আবার রান্না কেন? ঘরে মুড়ি মুরকি যদি কিছু থাকে তাই খেয়ে শুয়ে থাকবো। ও মা, মুড়ি মুরকি খেয়ে কি শীতের রাত কাটে? রাত উপসী হাতি টলে। তোমার তো লজ্জার কাজ নেই, 1 ঘন্টার মধ্যে রান্না হইয়া যাইবে। যুবতী চলিয়া গেল। সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন। পিতলের বাটিতে গুড়ের চা, কিন্তু খুব গরম। তাহাই ছোট ছোট চুমুক দিয়া পান করিতে করিতে তাহার শরীর বেশ চাঙ্গা হইয়া উঠিল। সুরনাথ লক্ষ্য করিয়াছিলেন কুটিরের মধ্যে 2টি ঘর, একটি রান্নাঘর, অপরটি বোধহয় শয়নকক্ষ। তিনি অনুমান করিলেন দাওয়ায় মাদুরের উপর তাহার শয়নের ব্যবস্থা হইবে, সেই ভালো হইবে। কোনো মতে রাত কাটাইয়া ভোর হইতে না হইতেই তিনি চলিয়া যাইবেন। ঘণ্টাখানিক পরে যুবতী দ্বারের কাছে আসিয়া বলিল, ভাত বেড়েছি, খাবে এসো। সুরনাথ উঠিয়া ঘরের মধ্যে প্রবেশ করিলেন। বাহিরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ উত্তপ্ত। পীরের সামনে ভাতের থালা, প্রদীপটি কাছে রাখা হইয়াছে। আয়োজন সামান্যই, ভাত, ডাল আর একটা চচ্চড়ি জাতীয় তরকারি। সুরনাথ আহারে বসিলেন। যুবতী অতি সাধারণ গৃহস্থালির কথা বলিতে বলিতে ঘরের এদিক ওদিক ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। সুরনাথ লক্ষ্য করিলেন রান্না করিতে করিতে যুবতী কখন তার পায়ে আলতা পড়িয়াছে। যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবে কথা বলিতেছে, অথচ তিনি শুধু হু হা ছাড়া কিছুই বলিতেছেন না। বিপদের সময় যে ডাকিয়া ঘরে আশ্রয় দিয়াছে, খাইতে দিয়াছে, তাহার সহিত অন্তত একটু মিষ্টি আলাপ করিবার প্রয়োজন আছে। তিনি শামুকের খোলের ভেতর হইতে গলা বাহির করিয়া বলিলেন, তোমার নাম কি?
এক ঝলক হাসিয়া যুবতী বলিল, কামিনী। নামটা তপ্ত লোহার মতো সুরনাথের গায়ে ছ্যাক করিয়া উঠিল। তিনি শামুকের মতো আবারও খোলের মধ্যে প্রবেশ করিলেন। আহারান্তে সুরনাথ হাত মুখ ধুইয়া কামিনী বলিল, পাশের ঘরে বিছানা পেতে রেখেছি, শুয়ে পড়ে গিয়ে। সুরনাথের বুক ধরাস করিয়া উঠিল। তিনি তোতলা হইয়া গিয়া বলিলেন, আমি আমি বাহিরে মাদুরে শুয়ে রাত কাটিয়ে দেব। কামিনী গালে হাত দিয়া বলিল, ওমা, বাহিরে শোবে কি? শীতে কালিয়ে যাবে না যে, যাও বিছানায় শোও গিয়ে। সুরনাথ কথা কাটাকাটি করিলেন না। কামিনী রাত্রে কোথায় শুইবে প্রশ্ন করিলেন না। দগ্গাবাহী আসামির মতো শয়ন কক্ষে প্রবেশ করিলেন। ঘরে প্রদীপ জ্বলিতেছে। মেঝের উপর খড় পাতিয়া তাহার উপর তোষক বিছাইয়া দেয়া হইয়াছে। সুরনাথ সুটকেস আনিয়া বস্ত্রাদি পরিবর্তন করিলেন। তারপর প্রদীপ জ্বালিয়া রাখিয়াই শয়ন করিলেন। চোখ বুজিয়া তিনি পাশের ঘরে খুটখাট ঠুমঠাম বাসন কোষণের শব্দ শুনিতে লাগিলেন। ইন্দ্রিয়গুলি অতিমাত্রায় তীক্ষ্ণ হইয়া উঠিয়াছে। তাহার মনের উত্তাপ একটি সুদীর্ঘ নিঃশ্বাসে বাহির হইয়া আসিল। চোখ বুজিয়া অনেকক্ষণ শুইয়া থাকিবার পরে তিনি আচ্ছন্নের মতো হইয়া পড়িয়াছিলেন। হঠাৎ চটকা ভাঙিয়া গেল। তিনি চোখ খুলিয়া দেখিলেন, কামিনী নিঃশব্দে কখন তার বিছানার পাশে আসিয়া বসিয়াছে। তাহার মুখে বিচিত্র হিংস্র মধুর হাসি। তিন দিন পর্যন্ত সুরনাথ যখন ফিরিয়া আসিলেন না, তখন পোস্টমাস্টার বাবু উদ্বিগ্ন হইয়া উঠিলেন। কেবল সুরনাথ বাবুর জন্য নয়, সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি সাইকেলটিও গিয়াছে। পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন। পুলিশ খোঁজ লইল। সুরনাথের যে 3টি পোস্ট অফিসে যাইবার কথা, সেখানে তিনি যান নাই। পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করিল। 7 দিন পরে সুরনাথকে পাওয়া গেল। বাহাতি রাস্তায় একটি কুটিরও নেই। সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তাহার মৃতদেহ পড়িয়া আছে। সাইকেলটা অনতি দূরে মাটিতে লুটাইতেছে। তাহার পশ্চাতে সুরনাথের সুটকেস রহিয়াছে। সুটকেসের মধ্যে কাপড় চোপড়, সাবান, মাজন, বুরুশ সমস্তই মজুদ আছে। কিচ্ছু খোয়া যায় নাই। সুরনাথের দেহে কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই, কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুষ্ক আর অস্থি চর্মাসার হইয়া গিয়াছে। যেন রক্তচোষা বাদুর দেহটি শুষিয়া লইয়াছে। পুলিশ হাসপাতালে লাশ চালান দিল। পোস্টমাস্টার যখন সুরনাথের মৃত্যুর বিবরণ শুনিলেন, তখন তিনি আক্ষেপ করিয়া মাথা নাড়িলেন। আহা, ডাইনির হাতে পড়েছিলেন। কামিনী ডাইনি এতল্লাটে এখনো আছে। মায়া বিস্তার করে বেচারাকে টেনে নিয়েছিল। আমি ইন্সপেক্টর বাবুকে সাবধান করে দিয়েছিলাম, বলেছিলাম বাহাতি রাস্তা ভালো নয়, কিন্তু উনি শুনলেন না। বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ব্লগে। গত ব্লগে আমরা শেষ করেছিলাম কামিনী, শরদিন্দুর সেই অসম্ভব চমৎকার ভূতের গল্প কামিনী। আজকে আপনাদের যে গল্পটি পড়ে শোনাবো, সেটি হচ্ছে পাগলা মামার 4 ছেলে, প্রফুল্ল রায়ের। চলুন তাহলে শুরু করা যাক পাগলা মামার 4 ছেলে। আমার সেজো মামার নাম পাগল চাঁদ সমাজপতি। এই একটা নামই তাকে প্রায় পাগল করে তুলেছিল। রাস্তায় বেরোলেই কেউ ডাকে, এই যে পাগল বাবু, কেউ ডাকে এই যে পাগল চন্দ্র, কেউ বলে পাগলদা।
একবার পাগল শুনলে কার মাথা ঠিক থাকে বলুন তো? উপায় থাকলে নামটা কবেই পাল্টে ফেলতেন সেজো মামা, কিন্তু ওটা তার বাবা মানে আমার দাদুর দেয়া নাম। তাছাড়া ম্যাট্রিক থেকে এমএ পর্যন্ত যত সার্টিফিকেট আর ডিগ্রি পেয়েছে সবগুলোতেই লেখা আছে পাগল চাঁদ সমাজপতি। মনে অনেক দুঃখ থাকলেও তাই নামটা আর বদলানো যায়নি। নিজের বেলা তো পারেনি, তাই সাধ মিটিয়ে 4 ছেলের নাম দিয়েছেন প্রলয় নাচন, প্রলয় মাতন, প্রলয় নাশন আর প্রলয় ঘাতন। অবশ্য ওদের একটা করে ডাকনামও আছে, আবু, টাবু, হাবু আর পাবু। সেজো মামা সগর্বে সেজো মামিকে বলতেন, কেমন নাম দিয়েছি বলো তো, ওই নামের জোরে আমার ছেলেরা পৃথিবী বিখ্যাত হয়ে যাবে। সেজো মামি বলতেন, তা হয়তো হবে, কিন্তু এতগুলো প্রলয় ঘরে এনে ঢোকালে আমার তো ভয়ই করছে। মামির ভয়টা যে মিথ্যে নয় তা পরে হাড়ে হাড়ে টের পাওয়া গিয়েছিল। আমার 4 মামাতো ভাইয়ের মতো এমন দুর্ধর্ষ বিচ্ছু ইরম্মত ছেলে ভূভারতে খুব বেশি জন্মায়নি। নিজেদের নামেই গুণেই কিনা কে জানে বাড়িতে দিনরাত তারা প্রলয় কাণ্ড ঘটিয়ে যায়। যদিও এই গল্পটা 4 জন প্রলয়কে নিয়ে। তার আগে আমার সেজো মামা আর সেজো মামির সম্বন্ধে দু একটা কথা বলে নেওয়া দরকার। সেজো মামা টকটকে ফর্সা আর বেজায় মোটা। বেশিরভাগ সময় দেখা যায় মোটারা খুব ভালো মানুষ আর ঠান্ডা মানুষ হয়। সেজো মামাও তাই। নাকের তলায় স্যার আশুতোষের মতো গোঁফ, সবসময় হাসি খুশি। সারাক্ষণ তার পরনে থাকে পলিশ দেয়া ঢলঢলে ফুল প্যান্ট। শার্টের বোতাম লাগাতে, জুতোর ফেতা বাঁধতে আর দাড়ি কামাতে প্রায়ই তিনি ভুলে যান। একটা ঔষধ কোম্পানিতে বড় চাকরি করেন সেজো মামা। সারা বছর তাকে হিল্লি দিল্লি করে বেড়াতে হয়। এ মাসে যদি গৌহাটি যান, আসছে মাসে ভুবনেশ্বর, তার পরের মাসে জম্বলপুর বা এলাহাবাদ। সে যাই হোক, ছেলেদের কীর্তিকলাপ দেখে সেজো মামার মতো ঠান্ডা মানুষেরও রক্ত এক এক দিন মাথায় চড়ে যায়। হুঙ্কার দিয়ে বলেন, সব কটাকে বাড়ি থেকে বের করে দেব। সেজো মামি একেবারে সেজো মামার উল্টো, ভয়ানক রোগা, গায়ে মাংসটি নেই, শুধু হাড়, 12 মাস ভোগেন। মাপ নিলে মামার 4 ভাগের 1 ভাগ হবেন। 4 ছেলের জ্বালায় সারাক্ষণ পাগল হয়ে থাকেন। তার উপর অসুখ বিসুখ তো আছেই, দুর্বল গলায় দিনরাত চেঁচিয়ে যান। এদের হাত থেকে আমাকে বাঁচাতে পারে এমন কেউ কি নেই? সেজো মামি যতই চিৎকার করুন, প্রলয় নাচন, প্রলয় মাতনরা গ্রাহ্যই করে না। সেজো মামারা অনেকদিন শ্যামবাজারে ছিলেন, কিন্তু সেখানে বাড়িটা ছিল খুবই ছোট, মোটে 2.5 খানা ঘর। বেশ অসুবিধা হচ্ছিল। পরশুদিন মামারা বাড়ি বদলে চেতলায় এসেছেন। পুরনো আমলের একতলা একটা বাড়ি, চমৎকার। 5 খানা বড় বড় ঘর, সামনে খানিকটা ফাঁকা জায়গা, পেছনে বাগান। পরশু এসেই কাল অফিসের কাজে রাঁচি যেতে হয়েছে সেজো মামাকে, ফিরবেন 7 দিন বাদে। একদিন নতুন জায়গায় একা সেজো মামি ছেলেদের সামলে রাখতে হবে। এখানে আসার পর পাশের বাড়ির বলাই বাবুদের সঙ্গে আলাপ হয়েছে, আর সবাই অচেনা। এবার আসল গল্পটা শুরু করা যাক। আজ সকালে ঘুম ভাঙার পর মুখ টুক ধুয়ে আবু, টাবু, হাবু, বাবু 4 ভাই ডাইনিং রুমে গিয়ে খেতে বসেছে। সেজো মামি প্লেটে প্লেটে ডিম সেদ্ধ, কলা, রুটি, মাখন আর 1 গ্লাস করে দুধ দিয়েছেন। পাবু চামচ দিয়ে তার ডিমটা কাটতে যাচ্ছিল। হাবু চেঁচিয়ে উঠল, কাটবি না, কাটবি না, দাঁড়া। ছো মেরে পাবুর প্লেট থেকে ডিমটা তুলে নিয়ে নিজের ডিমের পাশে রেখে মাপ দেখল, তারটা একটু ছোট। অমনি হাত পা ছুড়ে লাফালাফি শুরু করে দিল সে। আমাকে ছোট ডিম দিয়ে পাবুকে বড় ডিম দেয়া চলবে না, ওকে আমি খুন করে ফেলবো বলেই 1 কামড়ে পাবুর ডিমের অর্ধেকটা খেয়ে ফেলল। পাবুও হাত পা গুটিয়ে বসে থাকার ছেলে নয়, সে দুধের গ্লাস ছুঁড়ে মারল হাবুর দিকে। পাবুর হাতের টিপ দারুণ, গ্লাসটা হাবুর থুতনিতে গিয়ে লাগলো। এদিকে কলার মাপ নিয়ে আবু আর টাবুর মধ্যে ধুমধুমার লেগে গেছে। দেখতে দেখতে ডাইনিং রুমটা 3য় পানিপথের যুদ্ধক্ষেত্র হয়ে উঠল। হাতের কাছে যা পাচ্ছে 4 ভাই তাই ছুঁড়ে মারছে। কামানের গোলার মতো গেলাস, প্লেট, চামচ চারদিকে ছুটে যাচ্ছে। সেজো মামি গালে হাত দিয়ে পাক্কা 3 মিনিট ছেলেদের কাণ্ড কারখানা দেখলেন। তারপর চিৎকার জুড়ে দিলেন, ওরে থাম লক্ষ্মী ছাড়া হারমাদেরা, থাম বলছি। কিন্তু কে শোনে কার কথা? কাচের গেলাস, কাপ, প্লেট সব ভেঙে চুরমার হয়ে যেতে লাগলো। মেঝময় ডিম, পাউরুটি, মাখন আর দুধের স্রোত।
সেজ মামি দু হাত তুলে সেই পুরনো কথাটা করুণ মুখে আরেকবার বললেন, এই দস্যুদের হাত থেকে কেউ কি আমাকে বাঁচাতে পারে না? অদ্ভুত ব্যাপার, মামির কথা শেষ হতে না হতেই আচমকা কে যেন ধাঁই করে আবুর গালে ৮২ শিক্ষার একটা চর মারল, আর সে ঠিকরে গিয়ে পড়ল ওধারের দেয়ালে। হাবু আর টাবুর মাথা দুটো আপনা আপনি ঠুকে গেল, সঙ্গে সঙ্গে দুজনের কপালে মার্বেলের গুলি গজিয়ে উঠল। তারপরেই দেখা গেল পাবুর কান দুটো অদৃশ্য হাতে কেউ মুচড়ে দিচ্ছে। মুহূর্তে এই তৃতীয় পানিপথের যুদ্ধ থেমে গেল। কাউকে দেখা যাচ্ছে না, অথচ তাদের মাথা, গাল আর কানের দশা কে এমন করে ছাড়ল? বুঝতে না পেরে বেজায় ভয় পেয়ে গেল আবুরা। টু শব্দটি না করে 4 ভাই ঘর থেকে বেরিয়ে গেল। তারপর স্কুলে যাওয়ার সময় পর্যন্ত বাড়িটা শান্ত হয়ে রইল। চেতলায় আসার আগে পাগলা মামার 4 ছেলেকে এখানকার স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন। যুদ্ধ থামায় সেজ মামি খুবই খুশি হয়েছেন, তবে ভয়ও পেয়েছেন যথেষ্ট। তারা 5 জন ছাড়া অন্য কেউ ডাইনিং রুমে ছিল না। তাহলে কে ওভাবে চর মারল, কান মুড়ে দিল, মাথা ঠুকলো? খুবই গোলমেলে ব্যাপার। ছেলেদের স্কুলে পাঠিয়ে সেজ মামি সোজা পাশের বলাই বাবুদের বাড়ি চলে গেলেন। ওরা কিছু জানলেও জানতে পারে, তেমন বুঝলে পাগলা মামা ফিরে এলেই বাড়ি বদলাতে হবে। সকালবেলার ঘটনাটা আগাগোড়া বলে গেলেন সেজ মামি। সব শুনে বলাই বাবুর মা পরম নিশ্চিন্ত ভঙ্গিতে বললেন, এই কাণ্ড হয়েছে, কোনো ভয় নেই। সেজ মামির উদ্বেগ কাটে না। তিনি বললেন, বিপদ টিপদ হবে না তো? আরে না না, বরং উল্টোটাই হবে। কে আমার বাদর ছেলেগুলোকে টিট করলো বলতে পারেন? 2-4 দিন থাকো, নিজেই বুঝতে পারবে। না পারলে বলো, আমিই বুঝিয়ে দেব। সেজ মামি বাড়ি ফিরে এলেন। বলাই বাবুর মা পরিষ্কার করে কিছু বললেন না, ফলে মামির দুশ্চিন্তাটা থেকেই গেল। বল বন্ধুরা, আজ এ পর্যন্তই। তাহলে দেখা যাক পরের পর্বে কি হয়। পাগলা মামার যে 4 ছেলেকে অদৃশ্যভাবে একজন এসে শায়েস্তা করলো, সে কি আসলে ভালো হবে, নাকি এই পরিবারের উপর নেমে আসবে অমানিশা আর অন্ধকার? দ্বিতীয় পর্বে এই বিস্তারিত থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। গল্পটি আমরা পড়ছিলাম, সেটি ছিল পাগলা মামার 4 ছেলে। প্রফুল্ল রায় লিখেছেন এই গল্পটি। আমরা প্রথম পর্বে যতটুকু পড়েছি সেটি হচ্ছে যে, একটুখানি রিক্যাপ করে দেই। পাগলা মামা যিনি, অর্থাৎ পাগল চাঁদ সমাজপতি, তার 4 ছেলে, এবং 4 ছেলেই দুরন্ত দুষ্ট। তাদেরকে নিয়ে নতুন একটি বাড়িতে তিনি উঠেছেন, এবং উঠেই তিনি যেহেতু একটি ফার্মাসিউটিক্যালে কাজ করেন, তিনি চলে গেছেন বাড়ির বাইরে বেশ কিছুদিনের জন্য। আর মামির ঘাড়ে রেখে গেছেন তার এই 4 ছেলেকে। মারাত্মক দুষ্ট প্রকৃতির এই 4 ছেলে, এবং তারা সকালবেলা ডাইনিং টেবিলে ভীষণ মারামারি জুড়ে দিয়েছিল, এবং তাদেরকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না। কিন্তু যখন মামি চিৎকার করে বলছিলেন যে কেউ কি নেই এদের হাত থেকে আমাকে বাঁচাবে, তখনই অদৃশ্য এক হাত এসে এই 4 ছেলেকে কারো মাথা ঠুকে দিয়েছে, কারো কান মলে দিয়েছে, এবং সবাই ভয় পেয়ে গেছে। তারপর পরই তারা চুপচাপ স্কুলে চলে যায়, এবং মামি যায় পাশের বাড়িতে এই সম্পর্কে জানতে। তবে সেখান থেকেও তিনি পরিষ্কার কিছু জানতে পারেননি। তিনি শুধু শুনেছিলেন যে যা হবে ভালোই হবে। আসলে কি ভালো হবে? চলুন তাহলে আমরা দ্বিতীয় পর্বে গল্পটা আজকে শেষ করি। বিকেলে স্কুল থেকে ফেরার পর পাগলা মামার 4 ছেলে আবার সমূর্তি ধারণ করলো। সকালের বেদম মারধরের কথা তারা কয়েক ঘন্টার মধ্যেই বেমালুম ভুলে গেছে। 4 ভাইয়ের শোয়ার জন্য 4খানা ছোট ছোট খাট রয়েছে। খাটগুলো পায়ায় চাকা লাগানো। স্কুল থেকে ফিরেই জল খাবার খেয়ে খাট 4টে টেনে এনে ঘরের মাঝখানে জোড়া লাগায় ওরা। তারপর ক্যারাম বা লুডো খেলতে বসে। আজ ওরা লুডো খেলছে।
এক দলে আজ আছে পাবু আর আবু, অন্য দলে আছে টাবু আর হাবু। খেলাটা ভালোই চলছিল, হঠাৎ টাবু বাঁ হাতের কারসাজিতে একটা কাঁচা গুটি পাকিয়ে ফেলল। কিন্তু আবু পাবুর চোখে ধুলো দেয়া অত সহজ নয়। তারা চিৎকার করে উঠল, চোট্টা চোট্টা, চোরামি করছে। টাবুরাও রুখে দাঁড়ালো, কখনো না, কখনো না, ওটা আমার পাকা গুটি, মিথ্যুক, চোর, শয়তান বলেই লুডুটা উল্টে দিল পাবু। তারপরেই চতুর্থ পানিপথের যুদ্ধ আবার শুরু হয়ে গেল। মামি পাশের ঘরে ছিলেন, দৌড়ে এলেন এবং সরু গলায় চেঁচামেচি জুড়ে দিলেন, মরবি, এক এক করে তোরা একদিন নির্ঘাত শেষ হয়ে যাবি। মামির কথা কারো কানে ঢুকলো না। চার ভাই হাতাহাতি চালিয়ে যেতেই লাগলো। অনেকক্ষণ চেঁচাবার পর ক্লান্ত হয়ে মামি তার সেই পুরনো আর্জিটা আরো একবার শোনালো, কেউ কি এই হতচ্ছাড়াদের হাত থেকে আমাকে রক্ষা করতে পারবে না? কথা শেষ হওয়ার আগেই তাজ্জব ব্যাপার, চারখানা খাট গড়গড় করে চার দেয়ালে গিয়ে ঠেকলো। কাজেই মারামারিটা তক্ষুনি বন্ধ হয়ে গেল। সকালবেলার মতো চার ভাই ভয়ে সিটিয়ে রইল। ব্যাপারটা ক্রমশ খুব জটিল হয়ে উঠল। মামির কিন্তু ভয়টা পুরোপুরি কেটে গেল। তিনি বুঝতে পারছিলেন হাতের কাছে একটা দারুণ জিনিস পাওয়া গেছে। শুধু মুখ ফুটে একটু আর্জি জানালেই হবে। মনে হচ্ছে সঙ্গে সঙ্গেই কাজ হবে। দুরন্ত দুর্ধর্ষ ছেলেগুলোকে এতদিনে বশে আনতে পারবেন। দুপুরের এই ঘটনার পর ঘন্টা দুয়েক বেশ ভালোভাবেই কাটলো। তারপর যেই সন্ধে নামলো, অমনি সেজমামি চেঁচামেচি শুরু করলেন, পড়তে বস রে, পড়তে বস রে। কিন্তু প্রলয় নাচন, প্রলয় মাতনদের দেখে মনে হলো না মায়ের কথা তাদের কানে ঢুকছে। অজ্ঞতা সেজমামি কড়িকাঠের দিকে মুখ করে করুণ গলায় বললেন, এমন কি কেউ নেই যে বজ্জাতগুলোকে কান ধরে পড়াতে বসাবে? ম্যাজিকের মতো কাজ হয়ে গেল। কার যেন অদৃশ্য হাত কান ধরে হির হির করে টানতে টানতে চার ভাইকে পড়ার টেবিলে নিয়ে বসালো। সঙ্গে সঙ্গে দেয়ালের তাকগুলোতে যেখানে ওদের বই থাকে সেখান থেকে এর গ্রামার, ওর জ্যামিতি, তার ইতিহাস ধপাধপ এসে আবু টাবুদের সামনে পড়তে লাগলো। তার মানে এক্ষুনি পড়া শুরু করতে হবে। কিন্তু চার প্রলয় এমনই ঘাবড়ে গেছে যে কারো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। কি যে করবে কেউ ভেবে ঠিক করতে পারলো না। সেজমামি ছাড়বার পাত্রী নন, হাতের কাছে দারুণ একটা অস্ত্র পেয়ে গেছেন, সেটা আবার কাজে লাগালেন। কেউ কি এদের পরিয়ে দিতে পারে না? বলা শেষ হলো কি হলো না, একজোড়া বেত কোত্থেকে যেন ঘরের ভেতর এসে হাওয়ায় নাচতে লাগলো। চার ভাই ভয়ে কাঠ হয়ে তাকিয়ে আছে, দেখে সপাং করে বেত দুটো টেবিলের উপর আছড়ে পড়ল। প্রলয় নাচন, প্রলয় ঘাতনরা বুঝলো চুপ করে বসে থাকা চলবে না। চার ভাই ঘাড় গুজে গলা ছেড়ে পড়া শুরু করলো, আর বেত দুটো ঘরময় হাওয়ায় ঘুরে ঘুরে তাদের পাহারা দিতে লাগলো। 10টা পর্যন্ত একটানা পড়াশোনা করে চারজন চুপচাপ খেয়ে শুয়ে পড়ল। অন্যদিন রাত্রিরে খাওয়া এবং শোয়ার সময় ধুমধুমার বেঁধে যায়। আজ কিন্তু কিছুই হলো না। পরের দিন সকালে ডাইনিং রুমে খাবার দাবার নিয়ে আবার পঞ্চম পানিপথের যুদ্ধ শুরু হতে যাচ্ছিল। আজ লুচি হালুয়া দেয়া হয়েছিল চার ভাইকে। আবু টাবুর প্লেটের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, টেবো আমার চেয়ে বেশি হালুয়া পেয়েছে। ওদিকে হাবু চেঁচিয়ে উঠল, আমি পাবুর চেয়ে কম হালুয়া পেয়েছি। ছুরবার জন্য চার ভাই যখন কাপ প্লেট তুলে উঠে দাঁড়িয়েছে সেই সময় সেজমামি কড়িকাঠের দিকে তাকিয়ে একটি কথাই বললেন, কেউ কি এই পাজিগুলোকে ঠান্ডা করতে পারে না? তক্ষুনি কেউ যেন চার ভাইয়ের হাত থেকে কাপ প্লেট কেড়ে নিয়ে টেবিলে সাজিয়ে রাখলো এবং তাদের কান ধরে ফের চেয়ারে বসিয়ে দিল। অজ্ঞতা ট্যাপও না করে প্রলয় নাচনরা নিজেদের ভাগের হালুয়া লুচি খেয়ে সোজা পড়ার ঘরে চলে গেল। মামি ফের মুখ তুলে বললেন, আপনি কে জানি না, তবে আমার বড্ড উপকার করছেন। এখন থেকে আমার চার ছেলের বাদরামু ঘুচিয়ে ওদের ভালো করে দিন। বলেই রান্নাঘরে চলে গেলেন। ঘন্টা দুই পড়াশোনা করে চার ভাই স্নান করে খেয়ে বইয়ের ব্যাগ পিঠে ঝুলিয়ে বেরিয়ে পড়ল। স্কুলে যাবার নাম করে বেরোলেও বেশিরভাগ দিন তারা স্কুলে যায় না। রাস্তায় ডাঙ্গুলি খেলে কিংবা অ্যালজেব্রা কি বাংলা ব্যাকরণের বই বেচে সিনেমা দেখে। আজ ওরা ঠিক করলো চেতলা ব্রিজ পেরিয়ে এসপ্লেনেডে ঘুরতে যাবে। কিন্তু ঠিক করলে তো আর হলো না। চেতলা ব্রিজ আর পার হওয়া গেল না, তার আগেই কেউ যেন ঘাড় ধাক্কা দিতে দিতে ওদের স্কুলের ক্লাসরুমে ঢুকিয়ে দিল। এরপর থেকে রোজ সকালেই 5টা বাজলেই কে যেন চার ভাইকে বিছানা থেকে তুলে বাথরুমে পাঠিয়ে দেয়।
মুখ টুক ধোয়া হয়ে গেলে একজোড়া বেত তাদের ডাইনিং রুমের দরজায় দেখিয়ে দেয়। ওরা যতক্ষণ খায় বেত দুটো হাওয়ায় নাচতে থাকে। খাওয়া হলে পড়ার ঘরে যখন আসে জোড়া বেত তখন ওদের পিছু ছাড়ে না। একটু ফাঁকি দিয়েছে কি অমনি সপাং করে পিঠের বাড়ির পর বাড়ি। স্কুল কামাই করার কোনো উপায় নেই, অমনি গলা ধাক্কা দিতে দিতে কেউ তাদের ক্লাসে নিয়ে যাবে। বিকেলে স্কুল থেকে ফিরে টিফিন খাবার সময় থেকে রাত্রিরে ঘুমোতে যাওয়ার সময় পর্যন্ত সারাক্ষণ জোড়া বেত ওদের সঙ্গে সঙ্গে ঘুরতে থাকে। সেজো মামি বেজায় খুশি। ছেলেদের পেছনে চেঁচিয়ে তার যে অসুখ করেছিল সেটা এখন সেরে যেতে শুরু করেছে। রীতিমতো সেজো মামাকে চিঠি লিখে তিনি সব খবর জানিয়ে দিয়েছেন। এদিকে প্রলয় নাচন, প্রলয় মাতন, প্রলয় নাশন, প্রলয় ঘাতন, 4 ভাইয়ের প্রলয় থেমে গেছে। পঞ্চম পানিপথের যুদ্ধের এ বাড়িতে লড়াই আর হচ্ছে না। লড়াই তো দূরের কথা, জোরে কথা বলার পর্যন্ত উপায় নেই। তার উপর রোজ নিয়ম করে স্কুলে যেতে হচ্ছে, বাড়িতে ঘন্টার পর ঘন্টা পড়তে হচ্ছে। 4 ভাইয়ের মনে আর সুখ নেই। একদিন রাত্রিরে পরামর্শ করে তারা ঠিক করলো এখানে আর থাকবে না। রাত পোহাবার আগেই চেতলা ছেড়ে চলে যাবে। এখান থেকে ভোরের বাস ধরে যাবে হাওড়া স্টেশন, সেখানে রাজধানী এক্সপ্রেস, বম্বে মেল। প্রথমে যে ট্রেন পাওয়া যায় তাতেই চড়ে বসবে। যেমন ভাবা তেমনি কাজ। 4 ভাই মাকে চিঠি লিখে অন্ধকার থাকতেই বেরিয়ে পড়ল। পরের দিন সকালে সেজো মামি দেখলেন ছেলেদের ঘর ফাঁকা। টেবিলের উপর একটা ভাঁজ করা কাগজ চাপা দেয়া রয়েছে। সেটা খুলতেই দেখা গেল কয়েক লাইন লেখা রয়েছে। শ্রী চরণেষু মা, তুমি নিশ্চয়ই ভূত পুষছ। আর এত বেতের বাড়ি, কানমলা চর আর সহ্য হয় না। মার খেতে খেতে আমাদের সারা গায়ে কালশিটে পড়ে গেছে। দিনের পর দিন মাথা গুজে এত পড়াশোনা ভালো লাগে না, তাই আমরা চলে যাচ্ছি। এ জীবনে আর দেখা হবে না। বাবা ও তুমি আমাদের প্রণাম নিও। ইতি হতভাগ্য আবু টাবু হাবু পাবু। অন্য সময় হলে সেজো মামি এ চিঠি পড়ার পর কেঁদে কেটে বাড়ি মাথায় তুলে ফেলতেন। আজ কিন্তু কিছুই করলেন না। নিজের মনে ঘরের কাজ করে যেতে লাগলেন। তিনি জানেন যার উপর দায়িত্ব দেয়া আছে সেই ওদের ব্যবস্থা করবেন। 8টা তখনও বাজেনি। দেখা গেল লম্বা মোটা একটা দড়ি দিয়ে 4 ভাইকে বেঁধে অদৃশ্য কেউ টানতে টানতে বাড়ি নিয়ে আসছে। এরপর আবু টাবুরা একেবারে আশা ছেড়ে দিয়েছে। তারা বুঝতে পেরেছে বাদরামও করা চলবে না। ঘাড় গুঁজে দুবেলা পড়তে হবে, মারামারি বন্ধ করতে হবে এবং রোজ স্কুলে যেতে হবে। এই সব ঘটনা ঘটে যাওয়ার পর সেজো মামি আবার একদিন পাশের বাড়িতে গেলেন এবং যা যা হয়েছে সব বলে গেলেন। সব শুনে বলাই বাবুর মা বললেন, তখনই বলেছিলাম কোনো ভয় নেই, আমার কথা মিলল তো? সেজো মামি বললেন, মিলেছে। আচ্ছা মাসিমা, একটা কথা বুঝতে পারছি না। কি কথা? যে আমার এত উপকার করছে সে কে? একজন কড়া হেডমাস্টার। এ বাড়িতে অনেক দিন ছিলেন, মরার পরও বাড়িটা ছেড়ে যাননি। বড্ড ভালো মানুষ, কিন্তু ছোট ছেলেদের বেয়াদবি বজ্জাতি একদম সহ্য করতে পারেন না। পাজি ছেলেরা 2 দিন ওখানে থাকলে একেবারে টিট হয়ে যায়। এসব ঘটনার বছরখানেক পর দেখা গেল মামির অসুখ বিসুখ একদম সেরে গেছে। আর অ্যানুয়াল পরীক্ষায় আবু টাবু হাবু পাবু 4 ভাই একসঙ্গে ফার্স্ট হয়েছে। ওয়েল, এই ছিল পাগলা মামার 4 ছেলে, প্রফুল্ল রায়ের। যদিও ভূতের গল্প, কিন্তু অসম্ভব সুন্দর একটা গল্প। আশা করি আপনাদের এই গল্পটা ভালো লেগেছে, একটু ভিন্নধর্মী। পরবর্তী ব্লগে আপনাদেরকে চমৎকার একটি গল্প পড়ে শোনাবো। আর কেমন লাগছে এই গল্প অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার স্টোরি টেলার ব্লগে। আপনারা এই ব্লগগুলি খুব পছন্দ করছেন, সো অনেক অনেক ধন্যবাদ সবাইকে। এর আগের যে গল্পটা শুনিয়েছিলাম একটু অদ্ভুত ধরনের গল্প ছিল। আজকে আপনাদের জন্য আরেকটি ভীষণ অদ্ভুত রকমের গল্প নিয়ে এসেছি আমি। গল্পটি হচ্ছে শাহরিয়ার কবিরের লেখা নিশির ডাক। আশা করি এই গল্পটি আপনাদের পছন্দ হবে। আর আপনাদের যে কোনো কমেন্টস, যে কোনো মতামত আমি প্রচণ্ডভাবে প্রত্যাশা করি। অবশ্যই এই ভিডিওর নিচে সেই কমেন্টসগুলি আপনারা লিখে দেবেন আমাকে, আমি খুশি হব। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প। আজকে আপনাদেরকে পড়ে শোনাবো শাহরিয়ার কবিরের লেখা নিশির ডাক। চলুন শুরু করা যাক। পুরনো ঢাকার কাজীটোলার সামুদ্রের দুর্গের মতো বাড়িটা কে কবে বানিয়েছিল কেউ বলতে পারবে না। এককালে নিশ্চয়ই দেখার মতো ছিল। বহুদিন মেরামত না হওয়াতে বাইরের পলেস্তারার খসে ইট বেরিয়ে গেছে। ছাদের ফাঁকে ফাটলের ভেতর বটগাছ গজিয়েছে। চাকরদের 6টা ঘরের 3টাই ছাদ ধসে পড়েছে। সদরের সিং দরজায় একটা সিংহের মাথা নেই, আরেকটার লেজ আর পেছনের একটা পা খসে পড়েছে। সিঁড়ি ছাদ বলতে কিছুই নেই। ইংরেজরা এদেশ থেকে যাওয়ার পর সামুদের বড় দাদু হাজী রইসুদ্দিন খান পাঠান কলকাতার খিদিরপুরের বাড়িটা বদল করেছিলেন ঢাকার কাজীটোলার অক্ষয় কুমার সর্দারের এই হাড় জিরজিরে বাড়িটার সঙ্গে। পাড়ার লোকেরা বলে অকা সর্দারদের বাড়ির বাইরে দেখতে যত খারাপ হোক, কোথায় নাকি 7 ঘরা আকবরী মোহর পোতা আছে। সরকারদের কোনো এক পূর্বপুরুষ কোম্পানির আমলে ফাঁসুরদের সঙ্গে জুটে গিয়ে অনেক পয়সা কামিয়েছিল। ফাঁসুরে মহলে তার ভারী নামডাকও ছিল। এই বাড়িতেই মরেছিলেন অপঘাতে। যেভাবে নাকি ফাঁসুরদের মরণ কপালে লেখা থাকে। মরবার আগে বলেছিলেন 7 ঘরা মোহর পোতা আছে এ বাড়িতে, আমার পাপের ধন নয়। কথা শেষ না করেই তিনি পরলোকে চলে গেলেন। সবাই ডাক ছেড়ে কাঁদল, কেউ মানুষটার শোকে, কেউ বা মোহর না পাওয়ার শোকে। নগা সরকার মরার পর বছর ধরে খুঁজেও সেই মোহরের সন্ধান কেউ পায়নি। বাড়ি বদলের সময় অকা সরকার শামুর দাদাকে বলেছিলেন, আমাদের তো পুরনো পাপীর বংশ, কেউ লক্ষ্মীর কৃপা পেল না, দেখুন খুঁজে আপনাদের কপালে যদি থাকে। বড়দের কারো অবশ্য এ নিয়ে খুব একটা উৎসাহ ছিল না। পুরনো বাড়ি নিয়ে কত কিছুই তো বলা হয়। কেউ কথা তুললে শামুর বড় বিবি দাদু বলতেন, এসব হলো 3 কেলে অকা সরকারের বেলা, বললেই হলো 7 ঘরা মোহর। সত্যি থাকতো যদি, তাহলে এরকম একটা বাড়ি 7 বার ভেঙে 7 বার বানানো যেত। 7 ঘরা আকবরী মোহর সোজা কথা নয়, ওসব উল্টো সিধে বলেই বিটকেল বুড়োটা তোদের বড় দাদুকে ভজিয়েছে। বড়দের উৎসাহ না থাকলেও ছুটির দিনে দুপুরে সবাই যখন ঘুমতো, ছোটরা দল বেঁধে বেরোতো গুপ্তধন খুঁজতে। 1.5 হাত পুরু পাতলা চৌকো ইটের সুরকি গাথা দেয়ালে লাঠি ঠুক ঠুক করে ফাঁপা শব্দ খোঁজা হতো। বাড়ির পেছনে বড় বড় আশশেওরা সিন্দা গাছের ফাঁকে ভাট, আকন্দ, বনতুলসী আর লজ্জাপতির কাঁটা ঝোপের ভেতর যেখানে পিঁপড়ের গর্ত পর্যন্ত ঢুকে না, সেসবও খুঁজে দেখা হতো। বড় দাদু একদিন একগাল হেসে বলল, পেছনের জমিটা ভালো করে খুঁড়ে দেখিস তো, আমার তো সন্দেহ হচ্ছে ওখানে কিছু থাকতে পারে। সবাই হই হই আর শাবল কোদাল নিয়ে ঝোপঝাড় সব উপরে মাটি খুঁড়তে লেগে গেল। শেষে ছোট দাদু বলল, ঢের হয়েছে, এবার আমি ওখানে বেগুনের চারা বুনবো। আকবরী মোহরের চেয়ে খেতে আশা করি ভালোই লাগবে। শুনে ছোটদের কেউ কেউ কেঁদেই ফেলবে। বড় বিবি দাদু সান্ত্বনা দিয়ে বললেন, হাবু তোদের বেলাপ দিয়েছে,
তোরাও অমনি নেচে উঠলি? তোরা অযথা হয়রান হচ্ছিস। সাতখরা মোহর যদি এ বাড়িতে কেউ পুঁতেও থাকে, 100 বছর পরে ওসব কি এক জায়গায় বসে আছে? কখন হেঁটে হেঁটে জখের কাছে চলে গেছে। জগ যখন চাইবে তখনই ওই গুপ্তধনের হদিস তোরা পাবি, তার আগে নয়। বাইরে থেকে শামুদের কামিনী কুটিরকে খেতে না পাওয়া বেত ঘোড়ার মতো দেখালে কি হবে? ভেতরটা বেশ ভালোই বলতে হবে। 1.5 হাত পুরু দেয়াল, খোপ কাটা পাথরের মেঝে, শাল কাঠের ভারী দরজা জানালা, ছাদের তলায় লোহা কাঠের মোটা কড়ি বগরা। তা সব মিলিয়ে একটা বনেদি আমেজ ছিল। উপর নিচে 2 তলায় 21টা ঘর। দারোয়ান চাকরদের ঘর আলাদা। শামুদের বাড়িতে লোকজন কম ছিল না। বড় দাদু আর ছোট দাদু, তাদের 1 ডজন ছেলে মেয়ে, 1.5 ডজন নাতি নাতকু, আর সবাই যখন ঈদ উৎসবে জড়ো হয় তখন সারা বাড়ি গম গম করে। অবশ্য শামুদের ফুপুরা কেউ এ বাড়িতে থাকে না। মেজো দাদু আর রাঙা দাদুও নয়। মেজো দাদু থাকেন রেঙ্গুনে, সেখানেই বর্মি দাদিকে নিয়ে থিতু হয়েছেন। আর রাঙা দাদু যে কখন কোথায় থাকেন তার হদিস কেউ জানে না। বছরে 1-8টা চিঠি আসে, কখনো তাও না। তামাম দুনিয়া চড়ে বেড়াচ্ছে, আজ এখানে কাল ওখানে। রাঙা দাদু বাড়ি থেকে প্রথম পালিয়েছিলেন 18 বছর বয়সে। সে আমলে 14 বছরে এন্ট্রান্স পরীক্ষা দেয়া হতো। ডিগ্রি পরীক্ষায় অঙ্কের লেটার পাননি বলে বড় দাদু তাকে খরমপেটা করেছিলেন। রাগ করে সেই যে বাড়ি ছাড়লেন, এলেন কামিনী কুটিরের বাড়ি বদলের পর। সেও 16-17 বছর আগের কথা। বাড়ির কেউ তাকে চিনতে পারেনি। লম্বা দাড়ি রেখেছেন, আলখাল্লা পরনে, গলায় তসবি, মাথায় লাল রুমি টুপি। চেনার কোনো উপায় থাকলে তো। বয়স তখন 60-এর কাছে। বললেন, কবে বাঁচি মরি আল্লাহ মালুম। ভাবলাম মরার আগে বংশের বাতিগুলোকে দেখে যায়। বড় বিবি দাদু বললেন, আবার কোথায় যাবে? ঘর সংসার কিছুই তো করলে না, এবার থিতু হয়ে বসো। একগাল হেসে রাঙা দাদু তখন বলেছিলেন, এত যে ঘুরলাম তবু মনে হয় কিছুই দেখিনি। ভাগ্যিস বরদা খরম দিয়ে মেরেছিল, নইলে আল্লাহর দুনিয়ায় কত কিছু অজানা থেকে যেত। এখনো অনেক কিছু বাকি আছে দেখা। এরপর মাস না পেরোতেই একদিন হুট করে চলে গেল। নাকি স্পেনে তার এক কোন বন্ধু মৃত্যু শয্যায় স্বপ্নে তাকে দেখতে চেয়েছিলেন মরার আগে। কিসব জরুরি কথা আছে। রাঙা দাদুর কথা শামুরা বড় বিবি দাদুর কাছে শুনেছে। ওদের কেউ তাকে দেখেনি। বহু বছর জাহাজে চাকরি করেছেন রাঙা দাদু। বন বিভাগে চাকরি নিয়ে আসামের জঙ্গলে ছিলেন অনেক দিন। কয়েক বছর বিজারপুরের রাজার ছেলের হাউস টিউটর ছিলেন। সেখানে কি এক গন্ডগোলে ফেসে গিয়ে দেশান্তরী হলেন। বহুদিন কোনো খবর নেই। হঠাৎ এক চিঠি এলো সোমালিয়া থেকে। বড় বিবি দাদু যখন রাঙা দাদুর গল্প বলতেন তখন শামুদের মনে হতো, কবে বিয়ে পরীক্ষা দেব, কবে বড় দাদুর খরম পেটা খেয়ে বেরিয়ে পড়ব। জাহাজে জাহাজে, বন্দর থেকে বন্দরে, পাহাড়ে জঙ্গলে আর মরুভূমিতে ঘুরে বেড়ানো। রাঙা দাদু ছিলেন ওদের কাছে আরব্য উপন্যাসের পাতা থেকে উঠে আসা সিন্দাবাদ নাবিকের মতো। সেদিন বিকেলে শামুদের কাগজি টোলা বয়েজ ক্লাবের সঙ্গে গ্যান্ডারিয়ার 5 তারা ক্লাবের ফুটবল ম্যাচ ছিল ধূপখোলা মাঠে। খেলায় 3 গোলে হেরে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে সবাই মুখ কালো করে বসেছিল ঝুল বারান্দার নিচে সিঁড়িতে। শামু, মন্টু, হাবলু আর ছোট, এ বাড়ির এক বয়সী 4 জন ছিল দলে। শামুর চেয়ে 3 বছরের ছোট রামু সঙ্গে গিয়েছিল খেলা দেখতে। বলল, শিকদার বাড়ির ঘোতনাকে তোদের দলে রাখা ঠিক হয়নি দাদা। আমি শুনেছি ওদের কালুকে দলে নিসনি বলে ও ঘোতনাকে বলেছে ইচ্ছে করে গোল খাবি। কামিনী কুটিরওয়ালাদের কাপ্তানি চলবে না। শামু খেকিয়ে উঠে বলল, এ কথা হাফ টাইমের আগে বলতে পারলি না? ঘোতনাকে বসিয়ে যোগুকে নামাতাম। মন্টুর বোন চুমকি এসে ডাকলো, ছোড়দা, বড় বিবি দাদু তোমাদের ডেকেছে দুধ মুড়ি খেয়ে যেতে। মন্টু ও শামুর মতো খেকিয়ে উঠল, যা এখান থেকে, আমাদের যখন খুশি তখন যাব। ছোটন দাঁত কিরমির করে বলল, শিকদার বাড়ির ছেলেদের এক হাতে দেখে নেবে। ঠিক তখনই ওরা দেখলো সদর দরজার সামনে রিক্সা থেকে নামলো এক বুড়ো, সাদা আলখেল্লা পরনে, লম্বা সাদা চুল দাড়ি,
ফর্সা গায়ের রং, ঠিক যেন রবীন্দ্রনাথ। চামড়ার একটা সুটকেস হাতে নিয়ে ওদের কাছে এসে মৃদু হেসে বলল, তোমরা এ বাড়ির ছেলে? ওরা মাথা নেড়ে সায় জানালো। শামু জানতে চাইল, আপনি কার সঙ্গে দেখা করবেন? দেখা তো সবার সঙ্গে করব। একগাল হেসে বুড়ো বলল, আমাকে নিশ্চয়ই তোমরা চিনতে পারোনি। চেনার অবশ্য কথাও নয়, শেষবার যখন এলাম তোমাদের কাউকে দেখিনি। আপনি রাঙা দাদু? সবার চোখ কপালে উঠে গেল। চুমকি আর রামু রাঙা দাদু এসেছে, রাঙা দাদু এসেছে বলে এক দৌড়ে বাড়ির ভেতর চলে গেল। শামুরা কোনো কথা বলার আগে বড় বিবি দাদু বেরিয়ে এলো। কোথায় রাঙা? এত বছর পর বুঝি বাড়ির কথা মনে পড়লো? এইসব বলতে বলতে বড় বিবি দাদুকে দেখেই রাঙা দাদু এগিয়ে এসে ওর পা ধরে সালাম করলেন। বললেন, তোমরা কেমন আছো ভাবিজি? বর্দা হাবু ভালো আছে তো? গত বছর রেঙ্গুন গিয়েছিলাম, মেজদারা সব ভালোই আছে। তুমি অনেক বুড়ো হয়ে গেছো ভাবিজি। 80 উপরে বয়স হলো, এখনো কি ছুরি থাকতে বলিস নাকি? তুইও তো অনেক বদলে গেছিস, ফর্সা হয়েছিস অনেক। গতবার যখন তোকে দেখলাম এত ফর্সা ছিলি না। শীতের দেশে থাকলে কালো আফ্রিও ফর্সা হয়ে যায়। এবার এলিকোট থেকে? লাজুক হেসে রাঙা দাদু বলল, তিব্বত গিয়েছিলাম। কি চমৎকার জায়গা! ভেবেছিলাম বেশি দিন থাকবো, তার হলো না। চীনে কমিউনিস্ট রাজত্ব হওয়ার পর আমি দ্বিতীয় বিদেশি যে তিব্বতে গিয়েছি। নেহাত পিকিং ইউনিভার্সিটির আর্কিওলজির প্রফেসর কুই লান আমার বন্ধু ছিল বলেই যেতে পেরেছিলাম। তিব্বতের গল্প পরে শুনবো। ঘরে আয়, মুখ হাত ধুয়ে চারটি মুখে দিবি। আজ তাহলে এই পর্যন্তই থাক। দ্বিতীয় পর্বে আপনাদেরকে শোনাবো নিশির ডাকের আসল কাহিনী, অর্থাৎ রাঙা দাদু আসার পরে কি সেই নিশির ডাক, সেই সকল কাহিনী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার স্টোরি টেলার ব্লগে। আমি পড়ে শোনাচ্ছিলাম আপনাদেরকে নিশির ডাক, শাহরিয়ার কবিরের লেখা এই ছোট গল্পটি। প্রথম পর্বে আমরা শেষ করেছি যে রাঙা দাদু তিনি দেশ বিদেশ ঘুরে বেড়ান, বলা যেতে পারে যে বাড়ি ছাড়া। হঠাৎ করে তিনি একদিন বাড়িতে আসলেন, অনেক বয়স হয়ে গেছে তার, এবং তিনি এসে শোনালেন যে তিনি তিব্বতে ছিলেন এতকাল। বাড়ির ছোটরা হই হই রই রই করছে এবং রাঙা দাদু ঘরে প্রবেশ করেছে এবং তারপর তিনি তার এই জার্নির গল্প বললেন। চলুন তাহলে বাকি অংশটা এই পর্বে আমরা শেষ করি। নিশির ডাক, শাহরিয়ার কবিরের। শামুরা মন্ত্রমুগ্ধের মতো রাঙা দাদুর কথা শুনছিল। বড় বিবি দাদু বাধা দেয়াতে ওরা একটু মনক্ষুণ্ণ হলেও রাঙা দাদু ফিরে এসেছেন সেই উত্তেজনা আর আনন্দে ফুটবল ম্যাচ হারার দুঃখ যে কোন ফাঁকে করপুকের মতো উবে গেছে কেউ টেরও পেল না। রাতে খাওয়ার পর সবাই রাঙা দাদুকে নিয়ে টানা বারান্দার এক কোণে শতরঞ্জির চাদর বিছিয়ে বসলো। রাঙা দাদু বাইরের ঝুল বারান্দায় বসতে চেয়েছিলেন। কি চমৎকার সামার ওয়েদার! গায়ে হিম লাগবে বলে বড় বিবি দাদু বারণ করলেন বাইরে বসতে। পৌষ মাস সবে শুরু হয়েছে। শীত জাঁকিয়ে না পড়লেও মাঝে মাঝে নদী থেকে উঠে আসা ঠান্ডা বাতাস গায়ে কাঁপুনি ধরিয়ে দেয়। ছোট দাদু গায়ের আলোয়ানটা ভালোভাবে জড়িয়ে নিয়ে বললেন, রাঙাদা, এবার বুঝি তিব্বত থেকে এলে? রাঙা দাদু মৃদু হেসে সায় জানাতেই শামুর বাবা জানতে চাইলেন, তিব্বতের আগে কোথায় ছিলে রাঙা কাকু? তিব্বতের আগে ছিলাম সিয়ানে। চীনের সম্রাটদের আমলে ওটা ছিল রাজধানী। পিকিং থেকে গিয়েছিলাম সিয়ান। প্রফেসর
কুইলানের ধারণা সিয়ানের মাটির তলায় পৃথিবীর সবচেয়ে পুরনো সভ্যতার হদিস মিলতে পারে। চুপচাপ ফার্সি আলবোলায় তামাক টানছিলেন বড় দাদু। তামাকের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। বেশ কিছুক্ষণ টানার পর নলটা রাঙা দাদুর দিকে বাড়িয়ে দিতেই তিনি কাচুমাচু হয়ে বললেন, না থাক বড়দা, আপনার সামনে কি লজ্জার কথা। বড় দাদু বললেন, তোর বয়স ৭৬ হতে চলেছে, লজ্জার কিছু নেই। লাজুক হেসে আলবোলার নলে কয়েক টান দিয়ে রাঙা দাদু বললেন, কাল তোমাকে আমি নিজে হাতে তামাক বানিয়ে খাওয়াবো, ইস্তাম্বুলের রইস লোকেরা যেমনটা খায়। বড় দাদু হেসে বললেন, সেবার তুই এসেছিলি পার্টিশনের ১ বছর পর, ১৬ বছর হতে চলল। এতদিন কোথায় কিভাবে ছিলি সব বলবি তো? কয়েকবার আলবোলার নলটা চেড়ে বড় দাদুর হাতে ওটা ফেরত দিয়ে রাঙা দাদু বললেন, প্রথমে তো গেলাম কর্ডোবা, বন্ধুর সঙ্গে শেষ দেখা করে ভেবেছিলাম মালয়ের দিকে যাব। হঠাৎ করে ত্রিবান্দ্রেমে পুরনো জাহাজটা পেয়ে গেলাম। আমার সঙ্গে নোয়াখালীর যে ছোকরাটা রসুয়ে ঢুকেছিল, ও তখন হেডকুক হয়েছে। সেদিনের সেই ছোকরা দেখি এক গাল পাকা দাড়ি, বলল বয়স নাকি ৬০ পুড়েছে। বড় দাদু বললেন, সেবার তোর বয়স ৬০-এর কাছে ছিল। নিজের বয়স আমার কোনো কালেই মনে থাকে না, মনে হয় এই তো সেদিন তোমার খরম পেটা খেয়ে বাড়ি ছাড়লাম। ছোট দাদু বলল, তারপর নোয়াখালীর ৬০ বছরের ছোকরা তোমায় কি করলো তাই বলো, গরম পেটার কথা অনেক শুনেছি। এক গাল হেসে রাঙা দাদু বললেন, আর কি করবে, জোর করে ধরে নতুন কাপ্তানের সঙ্গে আলাপ করিয়ে দিল। ডাচ কাপ্তান বলল, চলে এসো আমাদের সঙ্গে। তোমার কথা আমি শুনেছি। উঠে পড়লাম আমার সেই পুরনো জাহাজে। সুদান মিশর ঘুরে আন্দালুসিয়া গিয়ে আটকে গেলাম। কি করব বলো? বাজারে ঘুরেছি, হঠাৎ এক ডাক সাইটে বড়লোক বুড়ি আমাকে তার ছেলে ভেবে বসে থাকলো। বুড়ির বয়স ৯০ পেরিয়েছে, চোখে ভালো দেখে না। বলে আমি নাকি তার হারানো ছেলে, যুদ্ধে গিয়ে ফিরে আসেনি। বললাম, আমি সেই ছেলে নই। বুড়ি বলল, বাঁচবো আর কদিন, কোনো কথা শুনছি না, আমার কাছে থাকবে তুমি। এরপর শুরু হলো ফোঁত ফোঁত কান্না। কি আর করি, থেকে গেলাম। বছর ৩ পর বুড়ি বেহেশতে গেল। আমাকে সুযোগ বুঝে নিশি ডাকলো, আবার বেরিয়ে পড়লাম। নিশির কথা রাখো, তবে যে বললে বড়লোক বুড়ি, সহায় সম্পত্তি কিছু দেয়নি বুঝি? জানতে চাইলো বড় বিবি দাদু। তা কেন দেবে না? রাঙা দাদু বলল, সবই তো লিখে দিয়েছিল, ওসব সামলাতে গেলে যে থাকতে হতো সেখানে। ৩ বছর একটানা এক জায়গায় থেকে এমনিতেই দম বন্ধ হয়ে আসছিল, তার উপর সম্পত্তি দেখা। ভাগ্যিস নিশি ডেকেছিল। বুড়ির সহায় সম্পত্তি সব এতিমখানায় দিয়ে হাত খরচটা নিয়ে আবার বেরিয়ে পড়লাম। রাঙা দাদুর ঝুলিতে যে কত বিচিত্র সব গল্প ছিল বলে শেষ করা যাবে না। আগে বড় বিবি দাদুর কাছে সাবুরা ওর অনেক কথা শুনেছে, তবে শোনা আর দেখার ভেতর যে বিস্তর ফারাক, এ কথা বড় বিবি দাদু প্রায়ই বলতেন। রাঙা দাদুর গল্প শুনে শুনে মনে হয় চোখের সামনে সে সব ঘটছে। রাঙা দাদুকে নিয়ে সারাক্ষণ মেতে থাকার মতো যথেষ্ট সময় বড়দের না থাকলেও ছোটদের ছিল। স্কুলের বছর শেষের পরীক্ষা হয়ে গেছে, ফল বেরিয়ে গেছে, ক্লাস শুরু হতে ঢের দেরি। রাঙা দাদু না এলে বুঝি সময়টা মরুভূমি হয়ে যেত। কাহাতক আর পাড়া বেড়ায় ম্যাচ খেলার জন্য ছোক ছোক করে ঘুরে বেড়ানো যায়। রাঙা দাদুকে পেয়ে ওরা যেন আকাশের চাঁদ হাতে পেল। রাঙা দাদু বাগান করার ভারী শখ। দুদিন পরই বাড়ির সামনে এরকম মরুভূমি বানিয়ে রাখার কোনো মানে হয় না বলেই বদনার বাপকে মাটি কোপাতে লাগিয়ে দিল। বদনার বাপকে রাঙা দাদু চন্দন কাঠের এক ছড়া তসবি দিয়েছে, তাতেই সে আত্মহারা। রাঙা দাদুর মুখ থেকে কথা বেরোতে পারে না, বদনার বাপ সঙ্গে সঙ্গে কাজে লেগে যায়। বাগান কোপাতে দেখতে দেখতে একদিন শামু বলল, রাঙা দাদু, এ বাড়িতে যে ৭ ঘোড়া আকবরী মোহর লুকানো আছে তুমি জানো? রাঙা দাদু কাষ্ঠ হেসে বলল, হ্যাঁ, গতবার যখন এসেছিলাম তখন তোদের বাপ চাচাদের কে যেন বলেছিল। ছোটন বলল, বড় বিবি দাদু বলেছে ওসব নাকি জখের কাছে চলে গেছে। ঠিকই বলেছে, ফাসুরদের লুটের ধন, কত রক্ত, কত অভিশাপ ওসবের গায়ে লেগে আছে। ওসব কি চুপচাপ পড়ে থাকার জিনিস? হাবুল বলল, বদনার বাপ যেভাবে মাটি খুঁড়ছে, হঠাৎ যদি ঢং করে একটা শব্দ হতো, হলেই বা কি। শুকনো গলায় রাঙা দাদু বলল,
তোমরা কি ভাবছো ওসব পাপের ধন কেউ স্পর্শ করতে পারবে? নাকে মুখে রক্ত উঠে মরতে হবে। সেদিন রাতে রাঙাদাদু বললেন, তিনি যখন বিজারপুরের রাজার ছেলেকে পড়াতেন তখন রাজার দেওয়ান এরকম গুপ্তধন পেয়েছিল। ওসব যে যখের নজরে পড়েছে দেওয়ান জানতো না। বাড়িতে এনে তোলার 7 দিনের মধ্যে দেওয়ান নির্বংশ হয়ে গেল। যেখানকার যখের ধন আবার সেখানে চলে গেল। গোটা দেওয়ান বাড়ির শান শওকত কিছুই রইল না। বুড়ো দেওয়ান মরার পর ওটা হানাবাড়ি হয়ে গেল। কত রাতে দেখেছি সাদা শাড়ি পরা দেওয়ানের বড় বিবি অন্ধকারের সিঁড়ি বারান্দায় বসে ইনিয়ে বিনিয়ে কাঁদছে। রাঙাদাদুর কথা শুনে সবার গায়ে কাটা দিল। পেছনে বসেছিল বদনার বাপ। আয়াতুল কুরসি সূরা পড়ে বুকে 3 বার ফু দিল। বলল, বড় দাদি আম্মেরে কতদিন কইছে এই বাড়ির ছাদে ওই সাদা কাপড় হিন্দা মাইয়া মানুষ দেখছি। বিলাপ করি কাঁদলে। শামু বলল, সন্ধ্যার পর তোমার কোনোদিন হুঁশ থাকে নাকি বদনার বাপ? চৌধুরী বাড়ির দারোয়ানের সঙ্গে রোজ বুঝি আফিমের গুলি খাও না? রাঙাদাদু বলল, ওসব পুরনো বাড়িতে অনেক কিছুই থাকতে পারে। আমাদের পীর বংশ বলে ওরা কোনো ক্ষতি করতে পারে না। নইলে নিশি আমাকে ডেকে নিয়ে কবে মেরে ফেলতো। নিশি কাকে বলে দাদু? নিশি দেখতে কেমন? নিশি ডাকলে কি হয়? ছোটরা সবাই রাঙাদাদুর উপর হামলে পড়ল। রাঙাদাদু কাষ্ঠ হেসে বললেন, নিশি ডাকলে কি হয় আমাকে দেখে বুঝিসনি? নিশি যাকে একবার ডেকেছে সে যদি কপালগুলো কখনো বেঁচে যায় ঘরে তার মন বসে না। চিরদিনের মতো ঘর ছাড়া হয়ে যায়। নিশির জন্য আমার সংসার হলো না। এই বলে দীর্ঘশ্বাস ফেললেন রাঙাদাদু। তারপর আনমনে বললেন, নিশি দেখতে কেমন কেউ বলতে পারে না। যারা দেখেছে তারা সঙ্গে সঙ্গে মরে গেছে। নিশি কেমন করে ডাকে জানতে চাইল রুমকি। রাঙাদাদু বললেন, পরপর 3 বার ডাকে নিশি। কখনো 3 বারের বেশি 4 বার ডাকে না। ওখানে এই ভুল হয় বনি আদবে। 4 বার না ডাকতেই বেরিয়ে পড়ে। কেমন করে ডাকে তাই বলো না দাদু। কেমন করে আবার কি? শুকনো গলায় রাঙাদাদু বললেন, মানুষের গলায় ডাকে। মাঝ রাত্রিরে ওদের ডাকে ঘুমের ঘোরে মানুষ উঠে বসে, তারপর ঘর থেকে বেরিয়ে যায়। যারা যায় তাদের বেশিরভাগই ব্যাগ ঘরে মারা পড়ে। যারা বেঁচে থাকে তারা কোথাও থিতু হতে পারে না। রাঙাদাদু আসার পর থেকে বদনার বাপের আফিমের আসর মাটি হয়েছে। ঘন্টায় ঘন্টায় তামাক সাজাতে হয়। তার জন্য বদনার বাপের কোনো দুঃখ নেই, কারণ সেও রাঙাদাদুর গল্প বলার আসরে একজন নিয়মিত শ্রোতা হয়ে গেছে। মাঝে মাঝে মন্তব্য করে, রাঙাদাদু আগ্রহ নিয়ে ওর কথা শোনে। নিশির কথা উঠতেই বদনার বাপ খাস নোয়াখালীর ভাষায় বলে উঠল, আর জেআইরে একবার নিশি ডাকছিল। জেআই ঘুমের ভিতর দরজা খুলি সোজা রওনা দিছে, সামনে আসিল এক হই। রাঙাদাদু একটু বিরক্ত হয়ে বলল, বদনার বাপজি কি বলো, অর্ধেকই বোঝা যায় না। জেআই কে, হইর কি বুঝিয়ে বলবে তো? অপ্রস্তুত হয়ে বদনার বাপ বলল, জেআই মানে জেডা আর বাফের বড় ভাই, আর হইর হইর কয় কুকুর রে। গ্রাম দেশে মানুষে গোসল করে মাছ ধরে। পুকুর বলো না। জি হুকুম। পুকুর রে রাস্তাত কি আসিল যে আই খেয়াল করে নাই। উষ্টা খাই হইছে, আত্মা সোজা হইছে, আন্দারের ভিতরে হরি হইছে। দিল এক চিল্লানি, কাছে দাঁড়ে যত বাড়ি আসিল ব্যাক মানুষ একই গেছে। নয়তো আর যে আইরে নিশি হরিণী ডুবাইতো। তাহলে ওটা খারাপ নিশি। শুকনো গলায় বলল রাঙাদাদু। খারাপ নিশি কাদের ডাকে রাঙাদাদু? খারাপ লোকদের খারাপ নিশি ডাকে। এই বলে রাঙাদাদু বদনার বাপের দিকে তাকালো। তোমার জ্যাঠা কি ভালো লোক ছিল বদনার বাপ? যে না। সরল গলায় বলল বদনার বাপ। মহাজনী কারবার করতো, সুদ খাইতো, মানুষের কম জ্বালানো। তাহলেই দেখো আমাকে কতবার প্রাণে বাঁচিয়েছে নিশি। সিসিলিতে সেই যে ভূমিকম্প হলো, সেই মুসলিনীর আমলে কত লোক মারা গেল। মাঝরাতে ঘুমের ভেতর বাড়ি ধসে পড়ে ভূমিকম্প শুরু হওয়ার ঠিক 2 মিনিট আগে আমাকে নিশি ডাকলো। সুরসুর করে আমি ঘর থেকে বেরোলাম। 40 কদমও যায়নি, মাটি দুলে উঠলো। পড়ে গেলাম মাটির উপর। পেছনে তাকিয়ে দেখি খেলনার মতো হুড়হুড় করে ভেঙে পড়তে লাগলো পাথরের বাড়িগুলো। ভালো নিশি না ডাকলে আমার কবর হয়ে যেত সেদিন। খারাপ নিশি একবারই ডেকেছিল।
এই বলে একটু থেমে রাঙাদাদু বলল, খারাপ নিশি একবারই ডেকেছিল। এতটুকু বললে হবে না দাদু, ছোটদের কখনো সহজে ভোলানো যায় না। খারাপ নিশি তোমাকে কখন ডেকেছিল সবটুকু বলতে হবে দাদু। ছেঁড়া ছেঁড়া গল্প বললে শুনবো না। সব কথা বলি না ভয় পাবি বলে। রাঙা দাদুর কথায় সবাই হৈ হৈ করে উঠল। আমরা কখনো ভয় পাই না, তুমি বলে দেখো না। টানা বারান্দার এক কোণে টিমটিম করে আলো জ্বলছে, দেয়ালে মস্ত কালো কালো ছায়া। নদী থেকে উঠে আসা কনকনে বাতাসে মাঝে মাঝে রাঙা দাদুর লম্বা রূপালি চুল দাড়ি এলোমেলো করে দিচ্ছিল। চারপাশে আম্বুরি তামাকের মিষ্টি গন্ধ। এ বাড়িতে আসার পরদিনই রাঙা দাদু বদনার বাপকে সঙ্গে করে নিয়ে খুঁজে খুঁজে বেগম বাজারে গিয়ে জাফরানের গন্ধ মাখা খাঁটি আম্বুরি তামাক কিনে এনেছেন। নকশা করা পেতলের ডাবায় কতটা পানির সঙ্গে কতটা গোলাপ জল মেশাতে হয়, কি করে কলকেতে তামাক সাজাতে হয়, বদনার বাপকে সব শিখিয়েছেন। বলেন, তুই হলি আমার হুক্কা বর্দা। আসছেবার তোর জন্য আমি ইস্তাম্বুল থেকে আকিক পাথরের তসবি আনব। গল্পের গন্ধ পেয়ে বদনার বাপ বিগলিত হয়ে বলল, হুক্কার হানি বদলাই দিবনি। কয়েকবার গুড়গুড় গুড়গুড় করে নল টেনে রাঙা দাদু বলল, না থাক। সত্যি বলছিস তো? তোরা ভয় পাবি না? ছোটদের একজন বলল, ভয় পাবো? ভয় কাকে পাবো? ভূত বলে কিছু আছে নাকি? কে বলল কথাটা? তামাকে টান বন্ধ করে মোলায়েম গলায় জানতে চাইলেন রাঙা দাদু। সবার চোখ গিয়ে পড়ল শামুর উপর। 8 থেকে 9-এ উঠে ও সায়েন্স নিয়েছে। স্কুলে নিকোলাস স্যারের কাছে কদিন আগেই শুনেছে ভূত টুত বলে কিছু নেই। ভয়ের কথা শুনে শামু সদ্য পাওয়া জ্ঞানটুকু জাহির না করে পারল না। রাঙা দাদু বললেন, ভূত আছে এ কথা আমি বলিনি। অনেকে অনেক কথা বলে বটে, তবে খবিশ জিন আছে। ওরা নিশির মতো নয়, নানা কিসিমের ছবি ধরতে পারে। আমরা যখন খিদিরপুরে থাকতাম তখনকার কথা বলছি। আমার এক বন্ধু ছিল, এক পাড়ায় থাকি, একই স্কুলে পড়ি। ভালো নাম ছিল গগেন্দ্রনাথ হালদার। আমরা ডাকতাম গনু বলে। তুমি তখন কত বড় ছিলে? কত আর বড় ছিলাম, তোদেরই বয়সী হব। গনুর এক জ্যাঠামশাই ছিলেন, সবাই ডাকতো অঘোর তান্ত্রিক বলে। দিনরাত শ্মশানে পড়ে থাকতে, তন্ত্র মন্ত্র সাধনা করতে। তার কাছে শুনেছি ডাকিনী যোগিনীরা নাকি আসতো। ভারী বদমেজাজি ছিলেন, সংসার করেননি। এতটুকু বেচাল দেখলে খেপে যেতেন। তার কথাই বলি তোদের। কোনো কিছু বাদ দিতে পারবে না। রহস্যময় হেসে আলবোলার নলে কয়েকটা টান দিয়ে গোলাপ আর জাফরানের মিষ্টি গন্ধ করা ধোঁয়া ছেড়ে রাঙা দাদু বললেন, তোরা বোধহয় জানিস না, ছোট থাকতে আমি ভীষণ বাজি ছিলাম। তোদের মতো ভূত টুত কিছু বিশ্বাস করতাম না। গনুকে নিয়ে কতদিন মাঝ রাতে গঙ্গার ধারে শ্মশানে গেছি। বাড়ি থেকে গনুকে বলে দেয়া হয়েছিল সপ্তাহে 2 দিন শ্মশানে গিয়ে জ্যাঠামশাইকে দেখে আসতে। কোনোদিন স্কুল ছুটির পর ফুটবল ম্যাচ খেলে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা ফুরিয়ে যেত। রাতে খেয়ে দিয়ে শুয়ে যাব, গনু এসে আমার ঘরে জানলা দিয়ে চাপা গলায় ডাকতো, রাঙা একটু বাইরে আসবি। গনুর ডাক শুনে বাইরে আসতাম। ও বলতো, চল জ্যাঠামশাইকে দেখে আসি। দিনে যায়নি, বাবা জানতে পারলে আস্ত রাখবে না। গনুর জ্যাঠামশাইকে যে কোনো লোক প্রথমে দেখলে ভয় পেত। বিশাল শরীর, কুচকুচে কালো গায়ের রং, চোখ দুটো আগুনের ভাটার মতো, চুলদারি সব জট পাকিয়ে গেছে, মেঘের মতো গলার স্বর। আমাদের দিনে দেখলে কিছুই বলতেন না, তবে একদিন রাতে ভীষণ বকেছিলেন। বলেছিলেন, খবরদার সন্ধ্যার পর এ শ্মশানে পা রাখবি না। বকুনি খাওয়ার পর রাতে কখনো গেলে ওর সঙ্গে আর দেখা করতাম না, দূর থেকে দেখে চলে আসতাম। দিনে তিনি থাকতেন শ্মশানের পাশে এক পোড়া মন্দিরে। ভক্ত ছিল কিছু, তারা খাবার টাবার দিয়ে যেত। রাতে শ্মশানে আগুন জ্বালিয়ে বসে কি সব করতেন। লোকে বলতো তিনি নাকি প্রেত সাধনা করেন। আমি আর গনু খুব ভালো ফুটবল খেলতাম। ও ছিল গোলকিপার আর আমি ক্যাপ্টেন। সেন্টারে খেলি। মাঝে মাঝে অন্য পাড়ার ছেলেরা দূরে কোথাও খেলতে গেলে আমাদের নিয়ে যেত। সেবার টালিগঞ্জ বয়েজ ক্লাব আমাদের নিয়ে গেল ডায়মন্ড হারবারের কাছে খেলতে। বলল, রাতে ভোজ হবে, তার উপর 5 টাকা করে দেবে যদি জিততে পারি। কে যেন বলল, তোমরা তখন ভাড়া খাটতে বুঝি? আরেকজন বলল, আহ চুপ করো, দাদুকে বলতে দে। রাজা দাদু বললেন, গল্পের মাঝখানে প্রশ্ন করলে আমার অসুবিধে হয়। সবাই তখন ছোটনকে পারলে তখনই উঠিয়ে দেয়।
রাঙা দাদু বাধা দিয়ে বললেন, থাক, হল্লা করতে হবে না, যা বলছিলাম। আমি বাড়িতে বলে গিয়েছিলাম রাতে ফিরবো না। গনুর অবশ্য সুবিধে ছিল, ওদের বাড়িতে সবাই সেবার গয়া না কাশি গিয়েছিল কি উপলক্ষে। বাসে করে গেলাম ৬-৭ মাইল দূরে এক অজপাড়া গায়ে। কোনো জমিদার নাকি রূপোর কাপ দিয়েছে তার মায়ের নামে, ভবতারিণী না জগত্তারিণী সিলভার কাপ ফুটবল টুর্নামেন্ট। আমাদের বলা হয়েছিল কিশোর ফুটবল টুর্নামেন্ট। খেলতে গিয়ে দেখি আমাদের অপোনেন্ট প্লেয়ারদের বয়স ২০-২২-এর নিচে নয়। সবার গোঁফদাড়ি গজানো মুখ, পা ভর্তি লোক, দেখতেও সন্ডার মতো। খেলা শুরু হওয়ার আগে ওদের কাপ্তান এসে কানে কানে বলে গেল, যদি বেকায়দায় বল মেরেছিস বলে তোদের মুন্ডু নিয়ে পরে ফুটবল খেলবো। শুনে আমার হাত পা ঠান্ডা। ওদের পাশের গায়ের লোকেরা আমাদের সাপোর্ট দিচ্ছিল। টালিগঞ্জের কাপ্তান এসে বলল, সাপোর্টাররা কিরকম দেখছো তো, ঠিক মতো গোল দিতে না পারলে আস্ত শরীর নিয়ে বাড়ি ফেরা যাবে না। খেলা শুরু হলো। গনু বলল, ঠিক মতো খেলে যা, খেলা শেষ করেই পালাবো, রাতে এখানে থাকবো না। পালালাম ঠিকই, তবে খেলা শেষ হওয়ার আগেই। খেলতে নেমে সন্ডাগুলোর লাথি গুঁতো খেয়ে মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। আধ ঘন্টার ভেতর 2টো গোল দিয়ে দিলাম। তারপরে শুরু হলো মারপিট। দুই দলের সাপোর্টার, প্লেয়ার, রেফারি কেউ বাদ নেই। যে যাকে হাতের কাছে পাচ্ছে পেটাচ্ছে। সবাই ছুটোছুটি করছে। হতভম্ব হয়ে আমি দাঁড়িয়ে আছি। এমন সময় হাত ধরে এক হ্যাচ কাটান। গনু বলল, প্রাণে বাঁচতে চাইলে এখন পালা। চোখের পলকে দুজন মাঠ থেকে হাওয়া। মাইল 2-এর মধ্যে একরকম দৌড়েই চলে এলাম। এরপর গঙ্গার ধার দিয়ে হাঁটতে লাগলাম। তখনও সন্ধ্যা হয়নি, ভাদ্র আশ্বিন মাস হবে। আকাশে মেঘ ছিল, ঠান্ডা বাতাসে হাঁটতে ভালোই লাগছিল। ওদিকে তখন বিকেলের পর বাস চলতো না। আমরা ঠিক করেছিলাম কয়েক মাইল পথ হেঁটেই মেরে দেব। হাঁটতে হাঁটতে যখন শ্মশান ঘাটের কাছে এলাম, তখন সূর্য ডুবতে বসেছে। গনু বলল, চল জেঠামশাইকে দেখে যাই। বাবা নেই বলে কাল আসার কথা মনে ছিল না। গঙ্গার ধারে মস্ত বড় শ্মশান। ওদিকে তখন জনবসতি ছিল না। রাস্তা থেকে বাঁ দিকে নামলে পুরনো একটা আমবাগান। এর ভেতর এক পোড়া মন্দিরে জ্যাঠামশায়ের আস্তানা। গিয়ে দেখি তিনি মন্দিরের চাতালে বসে আছেন। ভীষণ গম্ভীর চেহারা, চুল গোফদারির জঙ্গলের ভেতর টকটকে লাল চোখ দুটো ধকধক করে জ্বলছে। আমাদের দেখে ভীষণ চমকে উঠল। ধমক দিয়ে বললেন, অসময়ে কেন এসেছিস? সাহস তো কম নয়। গলা তো নয় যেন বাজ পড়ল। গনু ঠক গিলে বলল, কাল আসতে পারিনি তাই। ওর কথা শেষ না হতেই আরেক ধমক, কাল আসতে পারিসনি বলে আজ আসবি? আজ যে আমাবস্যা, খেয়াল আছে? ওরা সব আজ আসবে। ভালো চাস তো এক্ষুনি চলে যায় এখান থেকে। কারা আসবে জিজ্ঞেস করার মতো সাহস হলো না। দুজন পা চালিয়ে চলে এলাম শ্মশান থেকে। গনু বেশ ভয় পেয়েছিল। বলল, জ্যাঠামশাইকে আজ কেমন যেন লাগছিল। কখনো এভাবে ধমক দিয়ে আমার সঙ্গে কথা বলেনি। আমারও খুব খারাপ লাগছিল। সূর্য ডোবার সময়টাতে শ্মশান ঘাট আর পোড়া মন্দির মনে হয়েছিল এই পৃথিবীর বাইরের কোনো জগৎ বুঝি। কেউ সেখানে ছিল না, অথচ সারাক্ষণ মনে হচ্ছিল তারা যেন আমাদের দেখছে। হেঁটে হেঁটে বাড়ি ফিরতে বেশ রাত হয়ে গেল। আমাদের গলির মুখে ছিল হালদার বাড়ি। গনু বলল, আজ রাতটা আমার সঙ্গে থেকে যা, একা একা কেমন যেন ভয় করছে। আকাশে তখন থেকে বিদ্যুৎ চমকাচ্ছিল। একটা গুমট অন্ধকার চারদিক থমথম করছে। পাড়ার কোনো বাড়িতে আলো নেই। রাস্তায় টিমটিমে গ্যাসের আলো থাকা না থাকা একই সময়। গনুর কথা শুনে ওর জন্য মায়া হলো। বললাম, ঠিক আছে, থাকবো তোর সঙ্গে। বাড়িতে বলে এসেছি রাতে ফিরবো না। আমাদের পাড়ার সবচেয়ে বনেদি বাড়ি ছিল গনুদের কিন্দুল ভিলা। অনেক জায়গা জুড়ে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। হেন ফলের গাছ নেই এই বাড়িতে ছিল না। এত পুরনো সব গাছ। দিনের বেলাতেই গা ছমছম করতে একা ঢুকতে। বাড়িতে ঢুকে গনু রাঁধুনে ঠাকুরকে ডেকে খাবার দিতে বলল। বুড়ো ঠাকুর থাকতো বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পাঁচিলের ধারের একটা ঘরে। ও ছাড়া বাড়িতে সেদিন আর কেউই ছিল না। খেয়ে উঠে সদর দরজা, ভেতরের দরজা সব বন্ধ করে গনুর ঘরে ঢুকলাম। এমন সময় শুরু হলো প্রচন্ড ঝড়। খটাস খটাস করে জানালার কপাটগুলো বাড়ি খেতেই উঠে ওগুলোকে বন্ধ করে দিলাম। ঝড়ো বাতাসের শব্দ একটু কমলো। গনু বলল, ইস, এই ঝড় বাদলে জ্যাঠামশাই একা শ্মশানে পড়ে আছেন। ওর কথা শুনে আমারও খারাপ লাগলো। তবু বললাম, বৃষ্টির সময় কেউ শ্মশানে যাবে না।
তিনি নিশ্চয়ই মন্দিরেই থাকবেন। গনু বলল, মন্দিরের যা অবস্থা, যে কোনো সময়ে ধসে পড়তে পারে। কথা পাল্টাবার জন্য বললাম, ঘুম পাচ্ছে, চল শুয়ে পড়ি। গনুর মস্ত পালঙ্কে পুরো জাজিম বিছানো, একসঙ্গে 4 জন শুতে পারবে। দরজা জানালা বন্ধ থাকলেও একটু শীত শীত লাগছিল। দুজনে দুটো কাঁথা মুড়ি দিয়ে শুয়েছি, ঘুম আর আসে না। ঝড় বাড়তেই লাগলো। জানালায় বাতাসের শব্দ শুনে মনে হচ্ছিল কেউ যেন জোরে জোরে ধাক্কা মারছে। বাড়ির চারপাশে বড় বড় গাছগুলো ছিল বলে ঝড়ের শব্দ বেশি মনে হচ্ছিল। গো গো করে বড় মোষের দল যেন সব লন্ডভন্ড করে ছুটে যাচ্ছিল। সারা বিকেলের ধকলে ক্লান্ত ছিলাম বলে ঝড়ের দাপাদাপি শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। স্পষ্ট শুনলাম কে যেন ডাকলো, রাঙা, দরজা খোল। বাইরে তখন ঝড়ের তাণ্ডব চলছে, বৃষ্টিও হচ্ছে। একটু পর আবার শুনলাম, গনু, রাঙা, দরজা খোল। গনু ধরফর করে উঠে বসলো, বলল, বাইরে কেউ ডাকছে, তুই হারিকেনটা ধর। গনুর শোবার ঘরের দরজাটা বন্ধ ছিল। ডাক শুনে মনে হলো সদর দরজার বাইরে থেকে কেউ ডাকছে। পালঙ্কের তলায় হারিকেনটা ডিম করে রেখেছিলাম। গনুর কথা শুনে হারিকেন হাতে ওর পেছন পেছন গেলাম। দরজায় হাত দিতে যাব, এমন সময় বহু দূরে বাজ পড়ার মতো শব্দ হলো যেন। জেঠা মশাইয়ের মেঘের মতো গলা শুনলাম, গনু, সাবধান। ঝড়ের বাতাসের ভেতর স্পষ্ট শুনতে পেলাম। হারিকেনটা আমি উঁচু করে তুলে ধরতে গিয়েছিলাম। জ্যাঠা মশাইয়ের গলা শুনে তখনই চমকে গেলাম। হাত থেকে হারিকেনটা পড়ে নিভে গেল। গনু দরজা খুলতে পারল না। ভয়ে কাঁপতে কাঁপতে ফিস করে বলল, জ্যাঠা মশাইয়ের গলা শুনেছিস তুই? ঠিক তখনই আবার সদর দরজার বাইরে থেকে গনুর বাবার গলা শুনলাম, গনু, দরজা খোল, আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? গনু হতভম্ব হয়ে বাবা ডাকছে বলে আবার যেই দরজা খুলতে যাবে তখনই আবার জ্যাঠামশাইয়ের গলা শোনা গেল, গনু, সাবধান, দরজা খুলবি না, ঘর থেকে বেরোবি না। এরপর এক বিকট অমানসিক আর্তনাদ শুনলাম। গনু অন্ধকারে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমিও ভীষণ ভয় পেয়েছিলাম। যত দোয়া দুরুদ জানতাম সব পড়তে শুরু করলাম। আবার চিৎকার শুনলাম, মনে হলো কোনো জন্তুর গলা। সঙ্গে সঙ্গে প্রচন্ড শব্দে বাজ পড়ল। গনুদের গোটা বাড়ি থরথর করে কেঁপে উঠল। আমি গনুকে ধরে বিছানায় নিয়ে গেলাম। আমার ভেতর কে যেন বলল, আজ রাতে ঘর থেকে বেরোবে না। গনু আমার বুকের ভেতর ঠকঠক করে কাঁপছিল। ওকে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ ও জেঠা মশাই বলে ফুপিয়ে কেঁদে উঠল। ওর মাথায় হাত বুলে সান্ত্বনা দিয়ে বললাম, ভোর হলেই আমরা জেঠামশাইকে দেখতে যাব। বাকি রাতটুকু আমরা জেগেই ছিলাম। শেষ রাতের দিকে ঝড় থেমে গেল। ফজরের আজান শোনার সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। আমার কেন যেন মনে হচ্ছিল জেঠামশাইয়ের কোনো বিপদ হয়েছে। গনুকে সঙ্গে নিয়ে বেরোলাম। ঝড়ে গনুদের দুটো পুরনো জাম গাছ ভেঙে পড়েছে। একটাকে দেখে মনে হলো ভীষণ শক্তিশালী কেউ যেন প্রচন্ড রাগে মাটি থেকে উপড়ে তুলে মাঝখান থেকে ভেঙে দূরে ছুঁড়ে ফেলেছে। অবাক হয়ে গেলাম গনুদের বাড়ির বাইরে এসে। বাড়ির ভেতরের বাগান ঝড়ে তছনছ হয়ে গেছে, অথচ বাইরে ঝড়ের কোনো চিহ্ন নেই। ভাঙা ডালপালা দূরে থাক, পাতাও খসে পড়েনি কোথাও। এ কেমন ঝড়? অজানা আশঙ্কায় বুকটা ডিপ ডিপ করতে লাগলো। রাস্তার দুপাশে কোথাও ঝড়ের কোনো নামগন্ধ নেই। শ্মশানের কাছে এলাম। আশপাশের লোকালয় না থাকলেও শ্মশান ঘাটে লোকজনের ভিড় দেখলাম। আবার আমাদের অবাক হবার পালা। শ্মশানের পাশে পুরনো আম বাগানটা প্রচন্ড ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে, ঠিক গনুদের বাড়ির মতো। ভিড়ের কাছে যেতে কে যেন বলল, হালদার বাড়ির ছেলে এসেছে। এক বুড়ো এসে গনুকে বুকে জড়িয়ে ধরে ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে বলল, অঘোর বাবা আমাদের ফাঁকি দিয়ে চলে গেল। একজন ভিড় সরিয়ে আমাদের ভেতরে যেতে দিল। দেখি মন্দিরের চাতালে জ্যাঠামশাইকে সাদা চাদর দিয়ে ঢেকে রেখেছে। একজন চাদর সরিয়ে দিল। তার সারা গা কাদায় মাখামাখি, চুল দাড়ি সব ভেজা। লোকজন বলা বলি করছিল,
এ কেমন অদ্ভুত ঝড়, কখনো দেখিনি। কোথাও গাছের কুটোটি নড়ল না, অথচ এখানে সব একাকার হয়ে গেছে। লোকজন বলল, মাঝ রাতে অঘোর বাবার গলা শুনেই বুঝেছি ভয়ঙ্কর কিছু একটা ঘটছে। বহু বছর আগে এরকমটি শুনেছিলাম। গনু আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আমাকে বাঁচাতে গিয়ে জ্যাঠামশাই মরে গেল। অন্যরা কেউ ওর কথা বুঝলো না, ভাবলো শোকে ওর মাথা ঠিক নেই। আমি ছাড়া আর কেউ জানলো না গনুর কথায় এতটুকু মিথ্যে ছিল। সেই রাতে আমাদের খারাপ নিশ ডেকেছিল, বেরোলে নির্ঘাত মারা পড়তাম। জেঠামশাই বাধা দিয়েছিলেন বলেই ওর উপর ওদের সব রাগ হয়েছিল। গনুকে সাবধান করতে গিয়ে নিজে বোধহয় অসাবধান হয়ে পড়েছিলেন, যে জন্য ওকে বেঘরে প্রাণ দিতে হলো। অবশ্য এসব মানুষের মৃত্যু এভাবেই হয়। এই বলে একটা দীর্ঘশ্বাস ফেলে শামুদের দিকে তাকিয়ে দেখলেন, ভয় না পাওয়া বীর পুরুষেরা একে অপরের গায়ের সঙ্গে গা লাগিয়ে ভয়ে সিটিয়ে আছে। ওয়েল, শেষ হলো। ছোট গল্প হলো, বেশ বড় ছিল। সেটি হচ্ছে নিশির ডাক, শাহরিয়ার কবিরের লেখা। কেমন লাগলো এই ছোট গল্পটি অবশ্যই আমাকে জানাবেন, আমি সেই অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।